আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আজকে আমরা গুণগত রসায়নের একটা জার্নি শুরু করতে যাচ্ছি। এই প্লেলিস্টটা আমি তোমাদের জন্য যেটা তৈরি করছি, এই প্লেলিস্টে মাত্র 6 থেকে 7টা ক্লাস থাকবে। এই 6 থেকে 7টা ক্লাসের মাধ্যমে তোমরা পুরা গুণগত রসায়ন, একাডেমিক টু অ্যাডমিশন, বেসিক টু অ্যাডভান্স সব কিছু শিখে যাবা। তোমাদের আমি মনে করি এই প্লেলিস্টটা তোমাদের এইচএসসি লাইফে একটা টার্নিং পয়েন্ট হয়ে যাবে। তোমরা যদি পুরা ক্লাসগুলো ভালো মতো করে করো, আমি লাইভে এই ক্লাসগুলো নিচ্ছি, পরবর্তীতে আলোড়ন এক্সওয়াইজেড ইউটিউব চ্যানেলে এগুলো আপলোড করা হবে। তো লাইভে যে ক্লাসগুলো হচ্ছে এগুলোও তুমি করতে পারো, অথবা তুমি পরবর্তীতে ইউটিউবেও তুমি দেখে নিতে পারবা। তো আমি যেটা বলবো যে এই ক্লাসগুলো যদি তুমি করো, তোমার আর কোনো প্রকারের এই চ্যাপ্টার নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। আচ্ছা, প্রথমেই একটা কথা বলে রাখি, এই চ্যাপ্টারটা, গুণগত রসায়ন চ্যাপ্টারটা অন্যান্য অনেক চ্যাপ্টারের মতোই অনেকগুলো বইয়ে অগোছালো অবস্থায় দেয়া আছে। যেটা শুরুতে দেওয়ার কথা সেটা শুরুতে দেয়া নাই, যেটা শুরুতে দেওয়ার কথা না, হ্যাঁ, সেটা শুরুতে দিয়ে শুরু করেছে। এর ফলে একটা স্টুডেন্ট এটা অনেক ঝামেলার মধ্যে পড়ে। আমি তোমাদেরকে সঠিক সিকোয়েন্সে পড়াবো, যেই সিকোয়েন্সে পড়লে তোমরা পুরো চ্যাপ্টারটা ভালো মতো করে বুঝতে পারবা। এবং সিকোয়েন্সটা অনেকটা হাজারি স্যারের বইয়ের সাথে মিল থাকবে, কিন্তু কিছু কিছু বিশেষ করে প্রথম দিকের মনে করো কিছু পার্ট, এইটা হাজারি স্যারের বইয়ে একটু পরে আছে, সেটাকে প্রথমের দিকে আনা হয়েছে। তো সেই জিনিসটা আসলে আমাদের থাকবে। তো ঠিক আছে, আজকে আমরা তাহলে শুরু করে দেই আমাদের প্রথম ক্লাস, আমাদের গুণগত রসায়নের উপরে। তো গুণগত রসায়নের আমাদের প্রথমে আমরা শিখব যে পরমাণু এবং পরমাণুর কণিকা নিয়ে। পরমাণু এবং পরমাণুর কণিকা, এই পার্টগুলো আমরা যখন শিখব, পরমাণু, পরমাণুর কণিকা, আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসো ইলেকট্রন, আইসো স্টার, আইসো ডায়াফার, তারপরে নিউক্লিয়ার বিক্রিয়া, তেজস্ক্রিয়তা, তারপরে পারমাণবিক ভর, তারপরে আমরা পরমাণুর মডেলে যাব। তো এই জিনিসটাই এই সিকোয়েন্সে আমরা আসলে পড়ব। তা প্রথমত এই যে পরমাণুর যে কণিকাগুলা, পরমাণুর মৌলিক কণিকা 3 ধরনের হয়। একটা হচ্ছে স্থায়ী মৌলিক কণিকা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আরেকটা হচ্ছে অস্থায়ী মৌলিক কণিকা, যেটার মধ্যে মেসন আছে, নিউট্রিনো আছে, বোসন আছে, অ্যান্টি নিউট্রিনো আছে। এবং আরেকটা হচ্ছে কম্পোজিট কণিকা, যেটার মধ্যে আমাদের আছে ডিউটেরন এবং আলফা কণা। তো এইখানে আমরা এই জিনিসটা যদি আমরা লিখে ফেলি যে স্থায়ী মূল কণিকা কোনগুলো? স্থায়ী মূল কণিকাগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন, প্রোটন এবং হচ্ছে নিউট্রন, এগুলো হচ্ছে স্থায়ী মূল কণিকা। এখন আমাদের দেখো, এগুলো কিন্তু এমসিকিউতে আসে। অস্থায়ী মূল কণিকাগুলো মনে রাখার একটা ছন্দ আছে। নিউ আন্টির পাজি মেয়ে গার্ডেনে বসে মন পেল, নিউ আন্টির পাজি মেয়ে গার্ডেনে বসে মন পেল, এইভাবে করে এইটা দিয়ে অস্থায়ী মূল কণিকাগুলো মনে রাখা যায়। তোমরা যদি ডিরেক্ট মনে রাখতে পারো ভালো, অথবা তুমি ছন্দ দিয়েও মনে রাখতে পারো। আচ্ছা, এই নিউতে হচ্ছে নিউট্রিনো, আন্টিতে হচ্ছে অ্যান্টি নিউট্রিনো, পাজিতে দুইটা জিনিস মনে রাখবা, একটা হইতে পারে পজিট্রন আর একটা পজিট্রিনো। মেতে মেসন, গার্ডেনে গ্যাভিট্রন, বসেতে বোসন, মনতে হচ্ছে মিউন, আর পেলোতে পাইয়ন। তো এই কয়েকটা হচ্ছে অস্থায়ী মূল কণিকা। এইভাবে করে অস্থায়ী মূল কণিকাগুলা তুমি মনে রাখতে পারো যে নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, তারপরে পজিট্রন এবং পজিট্রিনো, মেসন, তারপরে গ্যাভিট্রন, বোসন, মিউন এবং পাইয়ন, এগুলো হচ্ছে অস্থায়ী মূল কণিকা। এছাড়া তোমার যে মূল কণিকাগুলো আছে সেইটা হচ্ছে কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকার মধ্যে তোমার থাকবে ডিউটেরন এবং হচ্ছে আলফা কণা। ডিউটেরন মানে কি? ডিউটেরন মূলত হচ্ছে ডিউটেরিয়ামের নিউক্লিয়াস। ডিউটেরিয়াম আছে না, যে 1 2,
ডিউটেরিয়াম যেটা আছে, যার পারমাণবিক সংখ্যা 1 এবং ভর সংখ্যা 2, ওই যে প্রোটিয়াম, তারপরে হচ্ছে ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, এই যে 3টা যে আইসোটোপ ছিল, মানে স্থায়ী আইসোটোপ যে হাইড্রোজেনের 3টা ছিল, তো সেই 3টা আইসোটোপের মধ্যে 2 নম্বর আইসোটোপ যেটা ডিউটেরিয়াম, তারই নিউক্লিয়াস হচ্ছে ডিউটেরন। আর আলফা কণা মানে হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। আলফা কণা মানে অ্যাকচুয়ালি হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, আলফা কণা এইটা। তো এই জিনিসটা হচ্ছে আমাদের পুরাপুরি আমরা মাথায় রাখবো যে আমাদের কণিকাগুলো, মৌলিক কণিকা যেগুলো আছে, এগুলো এই 3 প্রকারের হতে পারে। এখন স্থায়ী মৌলিক কণিকাগুলোকে আমরা একটু যদি বলি যে এই যে ইলেকট্রন যে আছে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এগুলো যে আছে, এগুলোর আবিষ্কার নিয়ে যদি একটু কথা বলা যায়, তো প্রথমে ইলেকট্রনের আবিষ্কার হয়েছে 1897 সালে। 1897 সালে জে থমসন ক্যাথোড রশ্মি পরীক্ষা যেটা ছিল, ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে প্রোটনের অস্তিত্ব, ইলেকট্রনের অস্তিত্ব আবিষ্কার করেন। তাহলে ইলেকট্রনের আবিষ্কারক হিসাবে আমরা কার কথা বলবো? আমরা ইলেকট্রনের আবিষ্কারক হিসাবে নাম বলবো হচ্ছে জে থমসন। ঠিক আছে, ক্যাথোড রশ্মি থেকে জে থমসন, এটা হচ্ছে আমাদের ইলেকট্রনের আবিষ্কারক হিসাবে জে থমসনের নাম বলবো 1897 সালে। এরপরে আমরা যদি বলি, যদিও প্রোটনের আবিষ্কার, এখানে গোলস্টাইনের অনেক একটা অবদান আছে। 1886 সালে গোলস্টাইন প্রথম প্রোটনের অস্তিত্ব আবিষ্কার করেন, কিন্তু প্রোটনের নামকরণ এবং এর একেবারে অস্তিত্বের প্রমাণ দেওয়ার জন্য আমরা 1919 সালে রাদারফোর্ডের যে পরীক্ষা আছে, সেই রাদারফোর্ডকে আমরা আসলে এই প্রোটনের আবিষ্কারের জনক হিসাবে আমরা আসলে বলবো 1919 সালে। যদিও 1886 সালে গোলস্টাইন এইটার প্রথম অস্তিত্ব আবিষ্কার করেন। এরপরে আমরা যদি বলি নিউটনের কথা, নিউটন হচ্ছে 1932 সালে চ্যাডউইক এই নিউটনের আবিষ্কারক হিসাবে চ্যাডউইককে ধরা হয়। এখন তোমাদের এইটার সামারি বলে দিলাম, এই আবিষ্কারের সামারি। এখন ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, ইলেকট্রনকে তুমি ই দ্বারা প্রকাশ করবা, প্রোটনকে তুমি H11 বা প্রোটন পি দিয়ে প্রকাশ করতে পারো, নিউট্রনকে তুমি এন দ্বারা প্রকাশ করবা। এবং এইটার ইলেকট্রনের বেলা এখানে -10 হবে, প্রোটনের বেলা হাইড্রোজেনের 11 হবে, নিউট্রনের বেলা 01 হবে। তো এই জিনিসটা আমরা কিভাবে করে কি করব একটু খেয়াল করো। প্রথমত ইলেকট্রনের তুমি যদি ভর বলো, ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 × 10⁻⁻31 কেজি, আর গ্রামে নিলে -28 গ্রাম, -28 হবে গ্রাম। প্রোটনের ভর আচ্ছা গ্রাম দিয়েই লিখি সবগুলো, কেজি হচ্ছে 1000 দিয়ে ভাগ করলে কেজি পাবা, গ্রাম দিয়ে লিখলাম -28 গ্রাম। একটা প্রোটনের ভর হচ্ছে 1.673 × 10⁻24 গ্রাম, যদি কেজিতে নাও তাহলে -27 হবে। আর একটা নিউটনের ভর হচ্ছে 1.675 × 10⁻24 গ্রাম, আর 27 দিলে কেজি হবে। তো এখানে একটা জিনিস মনে রাখবা যে এই জায়গায় এগুলোর যদি তুমি আপেক্ষিক ভরের কথা যদি বলো, এগুলোর আপেক্ষিক ভর কত হবে বলো? এগুলোর আপেক্ষিক ভর কত? এটার আপেক্ষিক ভর হচ্ছে, ইলেকট্রনের আপেক্ষিক ভর 0 ধরা হয়, প্রোটনের আপেক্ষিক ভর 1 এবং নিউট্রনের আপেক্ষিক ভর 1 ধরা হয়। তাহলে ইলেকট্রন একটা প্রোটনের চেয়ে 1737 ভাগ এর ভর, 1737 থেকে 1738 ভাগ, হাজারি স্যারের বইয়ে 1737 ভাগ দেওয়া আছে, আমাদের 9, 10-এর বইয়ে 1837 ভাগ, 1837 ভাগ দেওয়া আছে হাজারি স্যারের বইয়ে, 1838 ভাগ দেওয়া আছে 9, 10-এর বইয়ে। তো
তার মানে প্রোটনের তুলনায় ইলেকট্রনের ভর অতি নগণ্য, ইলেকট্রনের ভর অনেক কম, 1838 ভাগ ধরে নিতে পারো, 37 থেকে 38 ভাগ, 1838 ভাগ। নিউট্রনের ভর আর প্রোটনের ভর প্রায় সমান, নিউট্রনের ভর সামান্য বেশি। ইলেকট্রন প্রোটনের মধ্যে সবচেয়ে ভারী হচ্ছে নিউট্রন, এর চেয়ে প্রায় সমান হচ্ছে প্রোটন, আর ইলেকট্রন তো অনেক হালকা। এখন চার্জের কথা যদি বলি, ইলেকট্রনের চার্জ মাইনাস চার্জ, নেগেটিভ চার্জ 1.6 ইন্টু 10⁻⁻19 হচ্ছে কুলম। একটা প্রোটনের চার্জ প্লাস 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। আর নিউট্রন হচ্ছে নিউট্রাল, যেটার চার্জ হচ্ছে 0। এবং আপেক্ষিক চার্জ হিসাবে যখন আমরা বলি, একটা ইলেকট্রনের চার্জ -1, প্রোটনের চার্জ +1 এবং নিউট্রনের চার্জ হচ্ছে 0 হিসাবে আমরা ধরি, নিউট্রনের চার্জ হচ্ছে আমরা 0 ধরি। তো এই হচ্ছে আমাদের টোটাল চার্জের বিষয়টা। তাহলে এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন তোমরা বলতে পারো যে এই জায়গাতে আমরা যেই কাজটা করছি, যে এইখানে আমরা এদের প্রতীকগুলাতে কি লিখছি, ইলেকট্রন -1 0 লিখেছি, হাইড্রোজেনে 1 1 লিখেছি, আর নিউট্রনে 0 1 লিখেছি। আমরা যদি এমনটা চিন্তা করি যে এই জায়গাগুলা কিভাবে করে আসছে, আমরা নিউক্লিয়ার বিক্রিয়া একটু পরে পড়বো তখন এই বিষয়গুলো আরো ক্লিয়ার হব, একেবারে ক্লিয়ার হয়ে যাব যে কেন এইটা এইভাবে করে বাম পাশের গুলা লিখেছি। আচ্ছা, প্রথমত যে কোন কণার স্থায়িত্ব সবচেয়ে কম, এগুলোর মধ্যে দেখো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো হচ্ছে স্থায়ী কণা। তাহলে কম কোনটার, এমসিকিউ সলভ করে ফেলি, অ্যান্সার হচ্ছে মেসন। আমার পড়ানোর একটা বিশেষত্ব হচ্ছে এরকম, যে এটা বৈশিষ্ট্য বলতে পারো, যে এমন যে আমরা পড়ার সাথে সাথে আমরা কোশ্চেন সলভ করব, কোশ্চেন সলভ করবো, বিগত সালের কোশ্চেন, তোমাদের একেবারে একাডেমিকের যেগুলো এমসিকিউ আসছে, যেগুলো বিভিন্ন ভর্তি পরীক্ষা এমসিকিউ আসছে, এগুলো আমরা একেবারে সলভ করব। তার সাথে যেগুলো সিকিউ আসছে বা লিখিত প্রশ্ন আসছে বিভিন্ন পরীক্ষায়, সেগুলো আমরা সলভ করে ফেলব। এরপরে দেখো, কোনটি কম্পোজিট কণা, ডিউটেরন এবং আলফা কণা হচ্ছে কম্পোজিট কণা, ডিউটেরন এবং আলফা কণা এগুলো হচ্ছে কম্পোজিট কণা। তাহলে কোনটা কম্পোজিট কণা, দেখো এগুলো বোর্ডে আসা কোশ্চেন। ইলেকট্রনের চার্জ কত কুলম, ইলেকট্রনের চার্জ হচ্ছে কুলম দিয়ে যদি আমরা বলি তাহলে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। হ্যাঁ, তো আরেকটা জিনিস হলো যে ইলেকট্রনের চার্জ কিন্তু এইটাও ঠিক যে 4.8 ইন্টু 10⁻10 এটা ইএসইউ ইউনিটে, তো সেটা আমরা পরে দেখব। এটা কুলম ইউনিটে আমরা যেহেতু পড়ে ফেলছি কুলম ইউনিটটা। এখন দেখো আলফা রশ্মির আপেক্ষিক চার্জ কত। এখন আলফা যে আছে, একটু আগে বললাম আলফা মানে হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, কথার অর্থ কি, এখানে 2, এখানে 4, এখানে 2+, তার মানে এর চার্জ, আলফার যে চার্জটা সেটা হচ্ছে 2+ চার্জ, তাই আমরা এটা বলবো হচ্ছে +2 চার্জ, আলফার চার্জ হচ্ছে +2। পারবো সবাই? আলফার চার্জ কত, আলফার চার্জ হচ্ছে +2। প্রোটনের প্রকৃত ভর কত, অ্যান্সার হচ্ছে প্রোটনের প্রকৃত ভর আমরা যদি গ্রামে লিখি 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। যদি 675 দিই তাহলে নিউট্রনের ভর হবে, 675 দিলে নিউট্রনের ভর, এটা 673 হবে। বলছে পরমাণুর কোন দুটি কণা পরস্পর সমান, তো এটা আমরা এখনো পড়ি নেই, যেটা পড়ার পরে আমরা আগে এই জিনিসগুলো আমরা দেখে নিই। এইবার দেখো, এইবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আইসোবার, আইসোটোপ, আইসোটোন, আইসো ইলেকট্রন, আইসো স্টার, আইসো ডায়াফার, এই জিনিসগুলো আগে পড়ে নিব। তো দেখো, প্রথমত আমরা যেটা এই জিনিসগুলো সম্পর্কে যদি আমরা জানি, তাহলে প্রথমে তো হচ্ছে আমাদের আইসোটোপ, আমরা প্রথমে পড়বো হচ্ছে আইসোটোপ। তোমাদের মনে আছে আইসোটোপ কারা? আইসোটোপ যখন আমরা বলবো তখন হচ্ছে যাদের প্রোটন সংখ্যা সমান, এই যে পথে হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সমান, যাদের প্রোটন সংখ্যা সমান তাদেরকে আমরা বলি হচ্ছে আইসোটোপ। প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন বা ভর সংখ্যা ভিন্ন, এগুলোকে বলি আমরা আইসোটোপ। মনে আছে? আমরা এক্সাম্পল দেখব। তারপরে আমরা পড়ব হচ্ছে আইসোবার। মানে
যাদের ভর সংখ্যা সমান, যাদের হচ্ছে ভর সংখ্যা সমান, সেগুলোকে আমরা বলবো হচ্ছে আইসোবার। আইসোবার হচ্ছে ভর সংখ্যা সমান। এরপরে আমরা যদি বলি আইসোটোন, এই যে র দিয়ে আমরা হচ্ছে ভর সংখ্যা সমান, প দিয়ে প্রোটন সংখ্যা সমান। এরপরে আমরা দেখব হচ্ছে আইসোটোন। আইসোটোন কারা? যাদের নিউট্রন সংখ্যা সমান, তাই না? এদের হচ্ছে নিউট্রন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা সমান। এরপরে আমাদের আসবে আইসো ইলেকট্রন। আইসো ইলেকট্রন যাদের মধ্যে ইলেকট্রন সংখ্যা সমান। আইসো ইলেকট্রন হচ্ছে ইলেকট্রন সংখ্যা সমান। এই যে আইসো আছে, ইলেকট্রন আছে, তাহলে ইলেকট্রন সংখ্যা সমান। ন আছে, নিউট্রন সংখ্যা সমান। ওকে, এরপরে আমরা পড়বো আইসো স্টার। আইসো স্টার কারা? আইসো স্টার হচ্ছে যাদের পরমাণুতে পরমাণু সংখ্যা সমান, অণুর মধ্যে পরমাণু সমান, পরমাণু সংখ্যা সমান প্লাস প্লাস আইসো ইলেকট্রন, মানে ইলেকট্রন সংখ্যা সমান। পরমাণু সংখ্যাও সমান, আবার ইলেকট্রন সংখ্যাও সমান। এটাকে বলবো আমরা আইসো স্টার। এরপরে আমরা বলবো আইসো ডায়াফার। আইসো ডায়াফার। আইসো ডায়াফার হচ্ছে যেখানে নিউট্রন সংখ্যা, আমরা এই এই যে নিউট্রন সংখ্যা যে আছে, নিউট্রন সংখ্যা এবং আমাদের এই যে প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা যে বিয়োগফলটা আছে, এই বিয়োগফলটা সমান। মানে কতগুলো নিউট্রন বেশি আছে সেই পরিমাণটা সমান আর কি। কতগুলো নিউট্রন বেশি আছে, প্রোটনের চেয়ে কতগুলো নিউট্রন বেশি আছে, এই সংখ্যাটা সমান। ওকে, এইটা হচ্ছে আমাদের আইসো ডায়াফার। তাহলে আমরা এগুলো যদি এক্সাম্পল দেখি, আমরা জানি এমন যে একটা যৌগ যখন এইভাবে করে যখন আমরা একটা পরমাণু লিখি, পরমাণুর বাম পাশে এই জায়গাতে থাকে জেড, এই জায়গা থেকে এ। এটা এ মানে হচ্ছে আমাদের ভর সংখ্যা, এ মানে ভর সংখ্যা, আর জেড মানে হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। এটা হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। এবং এন মানে হচ্ছে যদি নিউট্রন সংখ্যা হয়, এন মানে যদি আমাদের নিউট্রন সংখ্যা হয়, তাহলে এন সমান আমরা বলতে পারি এন সমান হচ্ছে এ মাইনাস জেড। মানে প্রোটন সংখ্যা মানে ভর সংখ্যা, মানে তো ভর সংখ্যা কাকে বলে? প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলে। তাহলে নিউট্রন সংখ্যা সমান হচ্ছে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। এইটা, এগুলো আমরা ক্লাস 9-10 থেকেই পড়ে আসছি, তাই না? এগুলো আমরা ক্লাস 9-10 থেকে পড়েছি, ক্লাস 9-10 থেকে এগুলো পড়ে আসছি আমরা। ওকে, এখন কথা হলো, যদি এমন একটা পরমাণু থাকে, এইখানে যেই পরমাণুটা আছে এখানেও সেই পরমাণুটা আছে, পরমাণু সেম, তার মানে এর পারমাণবিক সংখ্যা এটার পারমাণবিক সংখ্যা সেম। কারণ পরমাণু সেম মানে পারমাণবিক সংখ্যা সেম হবে। পরমাণু হয়, পরমাণুকে সেইটা রিপ্রেজেন্ট করে তাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। তার মানে এই দুটার প্রোটন সংখ্যা সমান, আর প্রোটন সংখ্যা সমান হলে আমরা বলবো আইসোটোপ। প্রোটন সংখ্যা সমান হলে আমরা কি বলবো? আইসোটোপ। আইসোটোপ আমরা মাথায় রাখবো, যেমন হাইড্রোজেনের আইসোটোপ কি কি? এই যে 1 1 1 2 1 3, এগুলো মূল আইসোটোপ 3টা, কিন্তু হাইড্রোজেনের মোট আইসোটোপ আছে 7টা মোট আইসোটোপ আছে। একটা তথ্য জানাই রাখি, পৃথিবীতে যতগুলো মৌল আছে সবারই আইসোটোপ আছে, শুধুমাত্র সোডিয়াম এবং গোল্ড এই বাদে সকলের আইসোটোপ আছে। সকল মৌলের আইসোটোপ থাকে, সকল মৌলের আইসোটোপ বিদ্যমান, সোডিয়াম আর গোল্ড বাদে সকল মৌলের আইসোটোপ বিদ্যমান। ঠিক আছে? ওকে, যদি আমাদের এমন হয় যে উপরের যে মানগুলো আছে, এই যে উপরের মানগুলা মানে ভর সংখ্যা, উপরের মানগুলা সমান, তার মানে ভর সংখ্যা সমান, তখন সেটাকে বলবো আমরা আইসোবার। উপরের মানগুলো যদি সমান হয়, কারণ ভর সংখ্যা সমান হইলে আইসোবার। এটা হচ্ছে ভর সংখ্যা সমান, এখানে নিচের দুইটা সমান মানে প্রোটন সংখ্যা সমান, তখন আইসোটোপ। যখন এই দুটা সমান, এগুলো সমান, তখন আইসোটোপ।
যখন উপরেরটা সমান তখন আইসোবার, তখন কি হবে? তখন হবে আইসোবার। যখন ডিফারেন্স সমান, ডিফারেন্স মানে কি? এই যে এ মাইনাস জেড এই দুটা ডিফারেন্স সমান, সে তার মানে নিউটন সংখ্যা সমান। এই দুইটা বিয়োগ করলে এখানে আমি যদি 30 থেকে 14 বিয়োগ করি পাবো হচ্ছে 16, আবার 31 থেকে 15 বিয়োগ করলেও পাবো হচ্ছে 16। তার মানে এখানে নিউটন সংখ্যা সমান। নিউটন সংখ্যা সমান হইলে সেটাকে বলবো আমরা আইসোটোন। নিউটন সংখ্যা সমান হইলে আইসোটোন। নিউটন সংখ্যা সমান হলে আইসোটোন হবে। নিউটন সংখ্যা সমান হইলে কি হবে? আইসোটোন হবে। তাহলে পার্থক্য সমান হইলে আইসোটোন হবে, পার্থক্য দুইটা সমান হলে সেটা আইসোটোন হবে। এইবার আমরা যদি দেখি এইবারকার কাহিনী, সেটা হলো যে এইখানে এগুলো তো হয়ে গেল, বাদ রাখি। এইবার আমরা যদি দেখতে পাই যে এখানে যে ঘটনাটা ঘটছে, আচ্ছা এখানে যে ঘটনাটা ঘটেছে যে এইখানে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13। এখন 2+ করার ফলে এখানে ইলেকট্রন কয়টা? আমি যদি ইলেকট্রন সংখ্যা বলি তাহলে 12 - 2 মানে 10টা। এখানে ইলেকট্রন কয়টা? 13 - 3 মানে 10টা। দুটাতেই যদি ইলেকট্রন সমান হয়, দুটাতেই ইলেকট্রন সমান, তাহলে এটাকে বলবো আমরা আইসো ইলেকট্রন। এটাকে কি বলবো? এটাকে বলবো আমরা আইসো ইলেকট্রন। ইলেকট্রন সংখ্যা সমান, ইলেকট্রন সংখ্যা সমান হইলে আইসো ইলেকট্রন হয়। যেমন আমরা আরো আইসো ইলেকট্রনের যদি এক্সাম্পল বলি, যেমন F-, Na+, O2-, হ্যাঁ N3-, Mg2+, তাহলে তারপরে Ne, এগুলো হচ্ছে আইসো ইলেকট্রন। কিভাবে? এগুলো যদি আমরা ইলেকট্রন সংখ্যা হিসাব করি, এগুলো হচ্ছে আইসো ইলেকট্রন। আইসো ইলেকট্রন। সেই আইসো ইলেকট্রনে কি হয়? আইসো ইলেকট্রনে যেই জিনিসটা ঘটে সেটা হলো এখানে ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9, এখানে সোডিয়ামের 11, অক্সিজেনের 8, নাইট্রোজেনের 7, ম্যাগনেসিয়ামের 12, নিয়নের 10। এখন ইলেকট্রন সংখ্যা একটা বেশি আছে, তার মানে 10টা। 11টা থেকে একটা কম আছে 10টা, 8টা থেকে 2টা বেশি আছে 10টা, 7টা থেকে 3টা বেশি আছে 10টা, 12টা থেকে 2টা কম আছে 10টা, 10টাই আছে। তার মানে সবগুলাতে ইলেকট্রন সমান, তার মানে এগুলোকে আমরা বলবো আইসো ইলেকট্রন। এরপরে আমরা আইসো ইলেকট্রনেরই আরেকটা আপগ্রেডেড ভার্সন, যেখানে একটা অণু থাকবে, অণুতে পরমাণুর সংখ্যা সমান। এইখানে আমরা যদি দেখি ইলেকট্রন সংখ্যা, আমরা জানি ক্লোরিনের মধ্যে ইলেকট্রন প্রোটন আছে 17টা করে। তাহলে দুইটা ক্লোরিন পরমাণুতে আমাদের মোট ইলেকট্রন থাকবে 17 দুগুণে 34টা। আর এখানে আয়রনে ইলেকট্রন আছে 26টা, পারমাণবিক সংখ্যা 26। তার মানে আয়রনে ইলেকট্রন আছে 26টা, আয়রনে ইলেকট্রন আছে 26টা। অক্সিজেনে আছে 8টা, তাহলে 8 আর 26 যোগ করলেও 34। তাহলে এই দুইটায় এখানে পরমাণু, এই অণুতে পরমাণু 2টা, এই অণুতেও পরমাণু 2টা, পরমাণু 2টা, পরমাণুর সংখ্যা সমান, অণুর মধ্যে পরমাণুর সংখ্যা সমান এবং মোট ইলেকট্রনের সংখ্যা সমান। তাহলে এগুলোকে আমরা বলবো আইসো স্টার। এগুলোকে বলবো আমরা হচ্ছে আইসো স্টার। মানে আইসো স্টারে আমরা অণুর কথা বিবেচনা করব, সেই অণুর মধ্যে পরমাণুর সংখ্যা সমান হবে প্লাস আইসো ইলেকট্রন হবে, তাহলে সেগুলোকে আইসো স্টার বলবো। মোট পরমাণু 2টা আছে, এখানেও পরমাণু 2টা, এখানে 17 দুগুণে 34টা ইলেকট্রন, এখানে 26 আর 8-এ 34টা ইলেকট্রন। তাহলে আমরা এখান থেকে বুঝবো এগুলো হচ্ছে পরস্পরের আইসো স্টার। তাহলে আইসো স্টার হচ্ছে এগুলো। এরপরে আমরা যদি দেখি যে আইসো ডায়াফার, এই জিনিসটা কি? আইসো ডায়াফার জিনিসটা হলো যে আমরা যদি এটা একটু আমি বুঝাচ্ছি যে ক্লোরিন 17, 34 একটু ভুল আছে, এটা হবে 1737। আচ্ছা আমি এখানে দেখাই, আইসো ডায়াফারটা এখানে দেখাচ্ছি। ক্লোরিন 1737 এবং আর্গন 1839। তো কি হয় যদি নিউটন সংখ্যা এবং প্রোটন সংখ্যার যে ডিফারেন্স, এইটা যদি সমান হয়, মানে কি নিউটন সংখ্যার চেয়ে প্রোটন সংখ্যা কতটুকু, মানে প্রোটন সংখ্যার চেয়ে নিউটন সংখ্যা কতটুকু বেশি আছে, দুটাই যদি রিপ্রেজেন্ট করা যায়। যেমন এখানে যদি আমি প্রোটনের কথা চিন্তা করি, এখানে প্রোটন আছে 17টা। আচ্ছা প্রথমে নিউট্রন কয়টা আছে? নিউট্রন আছে কয়টা?
37 মাইনাস 17, 37 মাইনাস 17 মানে এখানে নিউট্রন আছে 20টা। এখানে প্রোটনের কথা যদি চিন্তা করি, প্রোটন আছে আমাদের 17টা, তাহলে প্রোটন আছে 17টা, নিউট্রন আছে 20টা, তাহলে নিউট্রন কয়টা বেশি আছে? 3টা বেশি আছে। এখানে নিউটনের কথা যদি আমরা চিন্তা করি, নিউট্রন আছে আমাদের 39 মাইনাস 18, 39 থেকে 18 যদি বাদ দিই আমরা, তাহলে আমরা পাবো 21, তাহলে এখানে পাচ্ছি 21। এখানে প্রোটন কয়টা আছে? প্রোটন আছে 18টা, তাহলে নিউট্রন থেকে প্রোটন বাদ দিলে কত? 3। তাহলে নিউট্রন থেকে প্রোটন বাদ দিলে আমার যে মানটা পাওয়া যাচ্ছে, সেই মানটা যদি দুই ক্ষেত্রেই সমান হয়, এটা কিন্তু আরেকভাবে রিপ্রেজেন্ট করা যায়, খুব মজার কিন্তু। মানে এখানে বলছি আমি, যদি n মাইনাস জেড এর মান সমান হয়, n মাইনাস জেড যার সমান, সেগুলোকে বলা হয় আইসো ডায়াফার। এগুলোকে বলবো আমরা আইসো ডায়াফার। আইসো ডায়াফার আমরা বলবো কোথায়? আইসো ডায়াফার হচ্ছে যদি আমাদের নিউট্রন মাইনাস প্রোটনের সংখ্যা যদি সমান হয়, নিউট্রন মাইনাস প্রোটনের সংখ্যা। এখন মজার ব্যাপার হলো, এটাকে আরেকভাবে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়? আচ্ছা, নিউট্রন মাইনাস প্রোটন, নিউট্রনকে জানি কিভাবে প্রকাশ করা হয়? নিউট্রন কিভাবে প্রকাশ করা হয় আমরা জানি, নিউট্রন মানে হচ্ছে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। নিউট্রন সংখ্যা মানে কি? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা মানে নিউট্রন সংখ্যা। তাহলে এইখানে আমি যদি ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, এইটার জায়গায় যদি এইটা বসাই, মাইনাস তো প্রোটন সংখ্যা আছেই, তাই a মাইনাস 2z, a মাইনাস 2z হয়ে যায়। তার মানে যেইটাতে a মাইনাস 2z এর মান সমান, যেগুলোতে a মাইনাস 2z এর মান সমান, তাদেরকে আইসো ডায়াফার বলে। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো, আমি যদি এই যে a মানে হচ্ছে 37, আর এইখানে 17 আছে, 17 দুগুণে 34, তাহলে 37 মাইনাস 34 মানে 3। এখানে হচ্ছে এটা মানে 39 মাইনাস 2 ইন্টু 18, তাহলে 39 মাইনাস 36 মানেও 3। যদি এই মান দুইটা যেহেতু সমান, তার মানে এরা পরস্পরের আইসো ডায়াফার। তাহলে আইসো ডায়াফারের বিষয়টা ছিল এরকম যে আমরা কি করব? আইসো ডায়াফারের বিষয়টা হচ্ছে এরকম যে, মানে নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যার চেয়ে কতটুকু বেশি আছে, সেগুলোকেই আইসো ডায়াফার বলে। ক্লিয়ার? বুঝেছি? বুঝলাম? পারবো? ওকে, এবার আমরা কিছু এমসিকিউ করি। নিচের কোন সেটটি পরস্পরের আইসোটোন? আইসোটোন হওয়ার জন্য পার্থক্য সমান হওয়া লাগবে। এখানে এই দুটার পার্থক্য হচ্ছে 16, এই দুটার পার্থক্য 16, কিন্তু এখানে একটু ভুল আছে, এটা তো সিলিকন আছে, এটা সিলিকন, আর এটা হবে সালফার। আমি জানি না ইচ্ছা করে ভুল দেওয়া হয়েছে কিনা, আমি একটু চেক করি, থামো, আমি আগে দেখি অন্য কিছুতে ঠিক আছে কিনা। না, এটাই অ্যান্সার হবে, এটা সালফার হবে। হ্যাঁ, এটা হবে সালফার, ঠিক আছে, এটাই অ্যান্সার হবে। এই দুটার পার্থক্য হচ্ছে 16, এই দুটারও পার্থক্য হচ্ছে 16, তার মানে এটাই অ্যান্সার হবে। এই দুটার পার্থক্য হচ্ছে তোমার 16, কিন্তু এই দুটার পার্থক্য হচ্ছে তোমার 17, তাহলে এটা হবে না। এই দুটার পার্থক্য 7, এই দুটার পার্থক্য 8, তাহলেও হবে না। এই দুটার পার্থক্য 1, এই দুটার পার্থক্য হচ্ছে 2, তাহলেও হবে না। আইসোটোন করার জন্য পার্থক্য সমান হওয়া লাগবে, পার্থক্য সমান হইলে সেটা আইসোটোন হবে। নিচের কোনটি আইসোটোনের এক্সাম্পল? পার্থক্য সমান হওয়া লাগবে। তুমি দেখো উপরের তিনটাই সেম, তার মানে এটা তো আইসোবার, তাহলে তো হইলো না, আইসোটোন তো হবে না। এইখানে এই দুটার পার্থক্য হচ্ছে 20, এই দুটার পার্থক্য 20, এই দুটার পার্থক্য 20, সবগুলোতেই পার্থক্য সমান, মানে এইটা হচ্ছে আইসোটোন। এইটা তো আইসোটোপ, নিচের গুলো সমান হইলে হবে আইসোটোপ। হ্যাঁ, এখানে এই দুটা তো আইসোবার, তার মানে এগুলো হচ্ছে না। আইসোটোন হচ্ছে পার্থক্য সমান হবে। নাইট্রোজেনের সাথে আমাদের আইসো ইলেকট্রন কোনটা? N2, N2 মানে টোটাল নাইট্রোজেনে, আমরা জানি নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, আছে 2টা পরমাণু, তার মানে 7 দুগুণে 14, 14টা কোথায় আছে? আমরা যদি 14টার কথা চিন্তা করি, এখানে এই জায়গায় আমাদের 2টা এক্সাম মনে হয় আসবে। এখানে প্রথমে আমরা একটু দেখি যে আইসো ইলেকট্রন কত হবে, কোনটা হবে। এখানে তো হচ্ছে 6 দুগুণে 12, 12 আর 6 18 হচ্ছে না। এখানে এর হচ্ছে 6 আর 8 মিলে 14, এটাতে 14টা হচ্ছে। আরেকটা সম্ভবত এখানে একটা অপশন ভুল দেয়া আছে, C2H2, এইটা C2H4 দেওয়া ছিল, এটা আমার এখানে একটু কারেকশন করে নাও।
C2H2 দিলে এটাও অ্যান্সার হবে, কারণ 6 দুগুণে 12 আর 2 এ 14, এটাও হয়ে যাবে। বাকিগুলো অ্যান্সার হবে না, বাকিগুলো অ্যান্সার হবে না। তো দেখো কার্বন আছে 6টা, আর কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, তার মানে 6টা ইলেকট্রন আছে। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, তার মানে 8টা ইলেকট্রন আছে। 6 আর 8-এ আমাদের হবে হচ্ছে 14। এখানে তো 6টা আর 4টা মিলে 10টা হয়, এখানে 7 দুগুণে 14টা আছে, 14টা মিল খায় এই জায়গায়, এই যে 6 আর 8 মিলে 14টা, তার মানে এইটা অ্যান্সার হবে। আচ্ছা, এগুলো পরস্পরের কি অ্যান্সার হচ্ছে? এগুলো পরস্পরের। আমরা প্রথমে দেখব নিচের গুলা কি সমান না, উপরের গুলা কি সমান না। পার্থক্য এখানেও 16, এখানেও 16, এখানেও 16, পার্থক্য সেম হইলে এরা পরস্পরের আইসোটোন। এরা পরস্পরের কি? আইসোটোন। এতগুলো আইসোটোনের এক্সাম্পল আমরা পড়ে ফেলছি। এই দুইটা পার্থক্য 8, এই দুইটা পার্থক্য 8, তার মানে এরা পরস্পরের আইসোটোন। আইসোটোনের এক্সাম্পল হচ্ছে এই দুইটাই। তাহলে বুঝেছো সবাই? ক্লিয়ার? ক্লিয়ার হইছো? কোনগুলা আইসোটোনিক মানে আইসোটোন? আইসোটোন এখন আমরা দেখতে পাচ্ছি যে পার্থক্য সমান, নিচের গুলা সমান হইলে আইসোটোপ, এই যে এগুলো হইলে আইসোটোপ, নিচের গুলা সমান হইলে। আর উপরের এখানে কি অবস্থা? এটার কি অবস্থা? এই দুটা পার্থক্য কত? এই দুটা পার্থক্য হচ্ছে 22, এই দুটার পার্থক্য না, এটাও তো আইসোবার, এটাও তো হবে না, তার মানে এটাই হবে। এই দুটা পার্থক্য হচ্ছে 8, এই দুটা পার্থক্য 8, এই দুটা পার্থক্য 8, 8 8 8, তার মানে আইসোটোন হচ্ছে এগুলো। আচ্ছা, এটা আমরা করে ফেলছি। কোনগুলো আইসোবার? উপরের গুলা সমান হইলে আইসোবার হয়, উপরের গুলা সমান হইলে আইসোবার হবে। তো মোটামুটি প্র্যাকটিস আমাদের হয়ে গেছে, আমরা সবাই পারবো। বলো নিচের কোন সেটটির ইলেকট্রন সংখ্যা সমান? ইলেকট্রন সংখ্যা সমান, দেখো এর 10 থেকে এর হচ্ছে 11 পারমাণবিক সংখ্যা, 1 বাদ দিলে 10, এর 20 থেকে 2 বাদ দিলে 18, এটা হবে না। তাহলে 19, এটা 17, এটা তো 12, এটাও হবে না। এটার 11, এটা 12, এটা 13, এটা 17 চলে গেছে, এটাও হবে না। তাহলে এটা হবে এইটা 19, এটার 20, স্ক্যান্ডিয়ামের হচ্ছে 21, আর ক্লোরিনের হচ্ছে 17। তার মানে 19 থেকে 1 বিয়োগ করলে 18, 20 থেকে 2 বিয়োগ করলে 18, 21 থেকে 3 বিয়োগ করলে 18, 17-এর সাথে 1 যোগ করলে 18 হবে। তার মানে এটার অ্যান্সার হবে ডি নাম্বারটা। এটার অ্যান্সার হবে কি? ডি নাম্বারটা। বুঝছো? পারবা সবাই? বলো 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 বলো, সবাই পারবা কিনা? আইসোটোপ, আইসোবার, আইসোটোন, এগুলো কেউ তোমাকে আর ঠেকাতে পারবে? কেউ ঠেকাতে পারবে না। এইবার আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া এবং তেজস্ক্রিয়তা। এটা পড়ে ফেলবো, নিউক্লিয়ার বিক্রিয়া এবং তেজস্ক্রিয়তা। প্রথমত আমরা পড়বো তেজস্ক্রিয়তা। কিছু কিছু মৌল আছে, কিছু কিছু মৌলের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা, বিটা এবং গামা কণা নির্গত হয়, এটাকেই তেজস্ক্রিয়তা বলে। স্বতঃস্ফূর্তভাবে নিউক্লিয়াসের চেঞ্জ হয়, এটাকেই আমরা বলি, মানে আলফা, বিটা এবং গামা কণা যে নিঃসরিত হয়, এটাকেই আমরা বলি হচ্ছে তেজস্ক্রিয়তা। তো আমরা তেজস্ক্রিয় যে মৌলগুলো আছে, তেজস্ক্রিয় যে রশ্মি আছে, এইটা হচ্ছে 3 প্রকারের, একটা হচ্ছে আলফা, আরেকটা হচ্ছে বিটা, আরেকটা হচ্ছে গামা। তাহলে তেজস্ক্রিয়তা আমরা যে পড়ব সেটা প্রথমটা হবে আলফা, তাই না? প্রথমটা হবে আলফা। মনে রাখবা আলফা কণা এই কথাটার মানে হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। আলফা কণা কথাটার অর্থ হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। এইটার বেগ অনেক বেশি, বেগ অনেক বেশি মানে এইটার বেগ প্রায় আলোর বেগের প্রায় 10% কাছাকাছি, 5 থেকে 7% বলা হয়, বা 5 থেকে 10% বলতে পারো, মানে এইটা। তো তারপরও মানে আলোর বেগটা অনেক বেশি, তো এইটার বেগ অনেক বেশি। তাহলে মানে তোমাকে যদি বলা হয় যে আলফা কণার কি ধীর গতি সম্পন্ন নাকি উচ্চ গতি সম্পন্ন, অ্যান্সার হচ্ছে উচ্চ গতি সম্পন্ন। বুঝছো? কিন্তু আলফা কণার চেয়ে বিটা কণার বেগ আরো বেশি। বিটা কণা মানে ইলেকট্রন, বিটা কণা মানে হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনের বেগ প্রায় আলোর বেগের 90%-এর কাছাকাছি, 0.9 c, এরকম এরকম বিটা কণার বেগ। ঠিক আছে? বিটা কণা মানে হচ্ছে ইলেকট্রন। আর গামা, গামা হচ্ছে একটা রশ্মি, গামা হচ্ছে রশ্মি, গামা এটা আলোর বেগে, এটা আসলে এটার বেগ হচ্ছে আলোর বেগ। ঠিক আছে? গামা হচ্ছে আলোর বেগ, এটা গামা। তো এগুলোর মধ্যে এই 3টার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি বেগ হচ্ছে গামার, তারপরে হচ্ছে বিটা, তারপরে হচ্ছে আলফার, কিন্তু মানে আমাদের উচ্চগতি সম্পন্ন সবগুলোই। ঠিক আছে? বুঝেছো?
তো আলফা, বিটা এবং গামা, এই তিনটা জিনিস তুমি মনে রাখবা, আলফা, বিটা এবং গামা। তো এখন কথা হলো, আমরা যখন এই আলফা, বিটা এবং গামা যখন আমরা লিখছি, একটা জিনিস খেয়াল করবা, যেগুলো আমরা ইলেকট্রন পড়েছিলাম, এই যে আমরা যখন বলছিলাম যে ইলেকট্রন, এই মৌলিক কণিকা যখন পড়লাম, স্থায়ী মৌলিক কণিকা, ইলেকট্রন যে পড়লাম, ইলেকট্রনের মধ্যে কি পড়েছি? -1 0। প্রোটনের মধ্যে কি পড়েছিলাম? প্রোটনের মধ্যে পড়েছি 1 1। আর নিউট্রনের মধ্যে কিরকম দেখেছিলাম? এটা 0 1। আমরা যদিও পরমাণুর ক্ষেত্রে আমরা বাম পাশে নিচে প্রোটন সংখ্যা, উপরে ভর সংখ্যা দেই না, কিন্তু আমরা যখন একটা কণিকা লিখি, কণিকা লেখার ক্ষেত্রে যে কোনো একটা কণিকা যখন লিখি, তখন বাম পাশে নিচ বরাবর এর আপেক্ষিক চার্জ বসাই, আর এখানে আপেক্ষিক ভর বসাই। আপেক্ষিক চার্জ বসানোর রিজনটাও একটু পরে বুঝতে পারবা। এটার কথার অর্থ কি দেখো, আমি যদি ইলেকট্রন নেই, এর আপেক্ষিক চার্জ -1, এর আপেক্ষিক ভর হচ্ছে 0। আমি যদি প্রোটন নেই, আপেক্ষিক চার্জ 1, প্রোটনের আপেক্ষিক ভর হচ্ছে 1। নিউট্রন নেই, আপেক্ষিক চার্জ 0, আপেক্ষিক ভর হচ্ছে 1। তাহলে কণিকাগুলো লিখলে আমরা আপেক্ষিক চার্জ এখানে নেই, আপেক্ষিক ভর এখানে নেই, আপেক্ষিক চার্জ এবং আপেক্ষিক ভর এই বরাবর আসলে নেই। বুঝতে পেরেছো? আপেক্ষিক চার্জ এবং আপেক্ষিক ভর এগুলো আমরা নেই, এই যে কণিকাগুলো লেখার ক্ষেত্রে, মৌলিক কণিকাগুলো লেখার ক্ষেত্রে, এটা মনে রেখো। এখন আমরা আরো একটা জিনিস খেয়াল করব, সেটা হলো একটা নিউক্লিয়ার বিক্রিয়া মানে যেখানে নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে। তো তোমার এই নিউক্লিয়ার বিক্রিয়া মূলত হচ্ছে 3 প্রকারের: ট্রান্সমিউটেশন, ফিশন এবং ফিউশন। এই 3 প্রকারের নিউক্লিয়ার বিক্রিয়া ঘটে। নিউক্লিয়ার বিক্রিয়া মানে হচ্ছে নিউক্লিয়াসের পরিবর্তনের বিক্রিয়া, মানে নিউক্লিয়াসের যেখানে বিক্রিয়াটা হয়, মানে তোমরা যখন কেমিক্যাল রিঅ্যাকশন পড়ো বা রাসায়নিক বিক্রিয়া যখন পড়ো, তখন কিন্তু কোনো পরিবর্তন হয় না নিউক্লিয়াসের, সেই জন্য নতুন কোনো মৌল বা পরমাণু তৈরি হয় না। মানে বাম পাশে যতগুলা পরমাণু থাকে, যেই পরমাণুগুলা থাকে, ডান পাশেও একটা রাসায়নিক বিক্রিয়া, ডান পাশেও সেই পরমাণুগুলাই থাকে। কিন্তু নিউক্লিয়ার বিক্রিয়ায় নিউক্লিয়াস পরিবর্তন হয়। এই পরিবর্তনটা যে হচ্ছে, এই বিক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া। এইটা প্রধানত 3 প্রকারের, এটা মেইনলি 3 প্রকারের। একটা প্রথম যে প্রকারভেদ, সেটাকে আমরা বলবো, এটা হচ্ছে ট্রান্সমিউটেশন, আরেকটা হচ্ছে ফিশন, আরেকটার নাম হচ্ছে ফিউশন। ঠিক আছে? ট্রান্সমিউটেশন বিক্রিয়াটা কি? ট্রান্সমিউটেশন বিক্রিয়াটা হলো, আচ্ছা আগে আমি তোমাদেরকে এই বিক্রিয়াগুলা কিভাবে করে নিউক্লিয়ার বিক্রিয়াগুলাকে লিখতে হয় সেটার আগে প্রসিজিওর শিখাই, তাহলে এগুলা তোমাদের জন্য সুবিধা হবে, এই জিনিসটা সুবিধা হবে। একটা নিউক্লিয়ার বিক্রিয়ায় নিউক্লিয়াসের পরিবর্তন হয়, কিন্তু এই যেটা প্রথমে ছিল, যে নিউক্লিয়াসগুলো, তাদের যে প্রোটন সংখ্যার যে যোগফল, এই ডান পাশে যেটা তৈরি হচ্ছে, তাদেরও প্রোটন সংখ্যার যোগফল সমান হবে, এবং তাদের যে ভর সংখ্যার যোগফল, এদেরও ভর সংখ্যার যোগফলের সমান হবে। এই কথার অর্থ কি? মনে করো ট্রান্সমিউটেশন বিক্রিয়ায় কি হয়, একটা উচ্চ গতিশীল তোমার নিউট্রন ধরো আঘাত করতে পারে একটা নিউক্লিয়াসকে। ধরো স্ক্যান্ডিয়াম এখানে আছে, স্ক্যান্ডিয়াম আছে 21 45, এইটার সাথে একটা নিউট্রন যোগ হলো। নিউট্রন যোগ হলে যেটা হবে, দেখো ভালো করে দেখো, এখানে 45, এখানে 1, এখানে 21, এখানে 0, তাহলে 21 আর 0 মিলে তো 21 হয়, 21 আর 0 মিলে কি হয়? 21 হয়। আচ্ছা, এখানে 45 আর 1 মিলে কি হবে? 46 হবে, তাই না? এটা মিলে 46 হবে। তাহলে এই জায়গায় এই জিনিসটা তৈরি হইতে পারে। আবার যদি তুমি বলো যে না, আমার এই জিনিসটা তৈরি না হয়ে তুমি যদি বলো এইটার ফলে একটা এখান থেকে প্রোটন বের হয়ে গেছে, তোমাকে বললো যদি প্রোটন বের হয়ে যায়, তাহলে এখানে আসলে ট্রান্সমিউটেশন বিক্রিয়া, এটাতে কি তৈরি হবে, তোমাকে যদি বলা হয়, তাহলে কি তৈরি হবে? তাহলে দেখো কিরকম করে তুমি হিসাবটা করবা। তখন হিসাবটা এমন হবে যে
এই জায়গায় 21 আর 0 মিলে 21 বাম পাশে, ডান পাশে অলরেডি 1 আছে, তাহলে এখানে আসবে 20। এখানে যদি 20 আসে, 20 কার? ক্যালসিয়ামের। উপরে 45 আর 1 মিলে 46, এখানে ডান পাশে 1 আছে, তার মানে এটা হবে কত? এটা কত হবে? 45। তার মানে 20 45 হয়ে যাবে ক্যালসিয়াম। তো এইভাবে করে আমাদের নিচেরটাই, যে নিচে 21 যোগ 0 মানে 21, 20 যোগ 1 মানে 21, এটা 45 আর 1 46, এখানেও 45 1 46। এইরকম করে ট্রান্সমিউটেশন বিক্রিয়াটা হয়। ট্রান্সমিউটেশন বিক্রিয়া কি হয়? তোমার নিউট্রন, প্রোটন বা আরেকটা নিউক্লিয়াস, এগুলো দ্বারা একটা নিউক্লিয়াসকে আঘাত করা হয়, আঘাত করে একটা নতুন নিউক্লিয়াস তৈরি করা হয়। এখানে একটা নতুন নিউক্লিয়াস তৈরি হয়। তুমি এখানে কিন্তু এখানে তুমি এমনও বলতে পারো যে, তোমাকে আমি বললাম যে নিকেল 28, মনে করো 58, তোমাকে বলা হলো এটার সাথে একটা প্রোটন যুক্ত হয়ে একটা জিনিসই তৈরি হয়েছে। তোমাকে বলা হলো এই জিনিসটা কি, বলো দেখি। তুমি কি বলবা তখন? এই 28 আর 1 মিলে 29 বলবা। এখানে 58 আর 1 মিলে 59 বলবা। যেহেতু 29 হচ্ছে কপার, তাহলে এখানে কপার বসবে। এই যে এইটার অনুপাতে একে দিতে হবে, কারণ পারমাণবিক সংখ্যা যেটা হবে তার অনুপাতে মৌলটা হয়। এটা যেহেতু 29, তাহলে এখানে হবে কপার। তাই ট্রান্সমিউটেশন বিক্রিয়ায় একটা জিনিস তৈরি হয়, মানে একটা এর মধ্যে প্রোটন অথবা প্রোটন অথবা নিউট্রন অথবা আরেকটা নিউক্লিয়াস যোগ করে তোমার একটা নতুন নিউক্লিয়াস তৈরি হচ্ছে। এইটাকে বলবো আমরা ট্রান্সমিউটেশন। তাহলে ফিশন বিক্রিয়াটা কি? ফিশন, আমরা যদি আলাদা করি, ফিশন বিক্রিয়াটাকে আমরা যদি একটু আলাদা করে ফেলি, ফিশন বিক্রিয়াটা কি? ফিশন বিক্রিয়াটা হলো যখন তোমার একটা ভারী নিউক্লিয়াসকে, যেমন সবচেয়ে বিখ্যাত এক্সাম্পল হচ্ছে ইউরেনিয়ামকে, একটা নিউট্রন দ্বারা আঘাত করা হয়, তখন এটা দুইটা আলাদা নিউক্লিয়াসে ভেঙে যায়। যেমন এই ক্ষেত্রে ইউরেনিয়ামের ক্ষেত্রে তোমার ক্রোমিয়াম এবং বেরিয়াম পারমাণবিক সংখ্যা হচ্ছে 56, ভর সংখ্যা 141, এবং ক্রোমিয়াম পারমাণবিক সংখ্যা 36, ভর সংখ্যা হচ্ছে 92, এবং তার সাথে 3টা নিউট্রন বের হয় এবং বিপুল পরিমাণ শক্তি পাওয়া যায়। এই যে এই বিক্রিয়াটা যে আছে, এটাকে বলে ফিশন রিঅ্যাকশন। ফিশন রিঅ্যাকশনে কি হয়? ফিশন রিঅ্যাকশনে যেটা হয়, তোমার দেখো এইটার উপরে বেস করে, এই যে আমাদের যে ইরানে যে যুদ্ধ চলছে, নিউক্লিয়ার পাওয়ার, নিউক্লিয়ার তারা সক্ষমতা অর্জন করবে এইটা বলে যে যুদ্ধ চালানো হচ্ছে, বিষয়টা হচ্ছে তাদের মেইনলি এই যে নিউক্লিয়ার যে বিক্রিয়াটা, যেটা দিয়ে আমাদের পারমাণবিক বোমা তৈরি করা হয়, সেটা কোনটা? মানে আমরা যেই নিউক্লিয়ার সক্ষমতা ইরান পেয়ে যাবে, এই কথাটা যে বলা হচ্ছে, সেইটাই কিন্তু এই বিক্রিয়াটাই মানে এই টাইপের বিক্রিয়া, যেখানে নিউট্রন দ্বারা আঘাত করছে, এখান থেকে আবার 3টা নিউট্রন বের হয়ে গেছে। আচ্ছা, এই জিনিসটা যে তৈরি হলো, এই বিক্রিয়াটা যে হইলো, এটা তুমি দেখো একবার, এখানে আছে 92, তাহলে বাম পাশে 92 আছে, ডান পাশে 56 36, 56 আর 36 যোগ করো। এই যে 56 যোগ 36 যোগ করো দেখি, 56 আর 36 যোগ করলে কত হয় বলো? 56 আর 36 যোগ করলে আমাদের হবে 92। উপরে দেখো এখানে কত আছে, এটা তো এখানে 92 ছিল, এখানে কত আছে? 235 আর 1 মিলে 236, এখানে যোগ করো 141 যোগ 92, এই যে 141 92 যোগ 3 ইন্টু 1 মানে 3, তাহলে এই যে দেখো এটা মিলে 6, এটা হচ্ছে 9 আর 4 হচ্ছে 13, এই যে 236। তাহলে এর নিচেরটা সমান, এইখানে নিচে 92 যোগ 0 মানে 92, এখানে 56 36 মিলে 92, এখানে 235 আর 1 মিলে 236, এখানে 141 প্লাস 92 প্লাস 3 ইন্টু 1 মানে 3 মিলেও তোমার হচ্ছে 236 আসে। তো এইটাই হচ্ছে তোমার নিউক্লিয়ার বোমা তৈরির হচ্ছে এই বিক্রিয়া, যেটা হচ্ছে ফিশন বিক্রিয়া। তাহলে বুঝছো? ক্লিয়ার? বলো বুঝছো কিনা? এইবার আমরা পড়বো হচ্ছে ফিউশন বিক্রিয়া। ফিউশন বিক্রিয়ায় যখনই দেখবা যে ইউ আছে বা বাংলাতে রস্যও আছে, তখন মনে রাখবা ফিউশন, তখন এটা ফিউশন বিক্রিয়ায় 2টা আলাদা আলাদা নিউক্লিয়াস যুক্ত হয়। মনে করো হাইড্রোজেনের 1 1,
এবং ডিউটেরিয়াম 1 2, এই দুটা যুক্ত হইল, এই দুটা যুক্ত হয়ে 1 আর 1 মিলে হিলিয়াম 2 হইল, 1 আর 2 মিলে 3 হইল, এর সাথে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হইল, বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হইল। তো এই যে যুক্ত যে হয়, এইটা অতি উচ্চ তাপমাত্রায় যুক্তটা হয়, এটা উচ্চ তাপমাত্রায়, এই বিক্রিয়াটা ঘটে উচ্চ তাপমাত্রায়। উচ্চ তাপমাত্রায় দুইটা আলাদা আলাদা নিউক্লিয়াস যুক্ত হয়ে নতুন একটা নিউক্লিয়াস তৈরি করে এবং বিপুল পরিমাণ শক্তি দেয়। এইটার মাধ্যমে হাইড্রোজেন বোমা তৈরি করা হয়, হাইড্রোজেন বোমা, এইটার মাধ্যমে হাইড্রোজেন বোমা তৈরি করা হয় ফিউশন বিক্রিয়ার মাধ্যমে। ফিউশন বিক্রিয়ার মাধ্যমে কি বোমা তৈরি করা হয়? হাইড্রোজেন বোমা তৈরি করা হয়, বুঝছো? তাহলে এই তিনটা জিনিস একটাতে হচ্ছে এই, আমরা যদি বলি এখানে ট্রান্সমুটেশনে কি হয়, এই একটা নিউক্লিয়াসের সাথে প্রোটন, নিউট্রন অথবা আলাদা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটা নতুন নিউক্লিয়াস তৈরি করে। আর এইখানে ফিশনে একটা নিউক্লিয়াসকে উচ্চ গতি সম্পন্ন নিউট্রন দ্বারা আঘাত করে তোমার দুইটা আলাদা আলাদা খণ্ডে বিভক্ত করা হয় এবং নিউট্রন আরও মানে বের হয় এবং বিপুল পরিমাণ শক্তি এখানে নির্গত হয়, এটা হচ্ছে ফিশন। আর ফিউশন হচ্ছে যেখানে ছোট ছোট দুইটা নিউক্লিয়াস উচ্চ তাপমাত্রায় কি হয়, একত্রিত হয়ে তোমার ফিউশন বিক্রিয়াটা দেয়, বুঝছো? ক্লিয়ার? ওকে, এখন আমরা একটা জিনিস খেয়াল করব যে এই টাইপের বিক্রিয়াগুলা কিভাবে করে সমাধান করা যাবে। খুবই চমৎকার টাইপের এখানে কিছু কোশ্চেন আছে। এই যে দেখো, এটা রুয়েটের আসা কোশ্চেন। তুমি দেখো এইখানে 8 আছে, বিক্রিয়ার বাম পাশে 8 আর 2 10 আছে, ডান পাশে শুধু 1 আছে। তো একের সাথে কত যোগ করলে 10 হয়? আমরা জানি 9 যোগ করলে 10 হয়। তাহলে ফাঁকা স্থানে তোমার কি বসবে? যেটা বসবে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 10। কেন? সরি, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, কারণ 8 আর 2 10, বাম পাশে ডান পাশেও 10 লাগবে, তাহলে 1 তো আছেই, তাহলে 9 লাগবে। 9 কার? অ্যান্সার হচ্ছে ফ্লোরিনের, তাহলে এফ দিব, ফ্লোরিন। উপরে দেখো 16 আর 4 20 আছে, তাহলে এই পাশেও 20 লাগবে, অলরেডি 1 আছে, তাহলে এর 19। তাহলে আমার এই ফাঁকা স্থানে বসবে, হোয়াট চিহ্ন স্থানে বসবে ফ্লোরিন 9 19। পারবা সবাই? বলো, পারবা সবাই? পারবা এটা? বলো। এইবার এইটা দেখো, এটাতে দেখো এইখানে বাম পাশে আছে 7, বাম পাশে কত আছে? 7, তাহলে ডান পাশেও 7 লাগবে। তাহলে এই যে ডান পাশে যে 7 লাগবে, এটা কত? তাহলে এই যে আমরা এখানে লিখি, এখানে দেই, আচ্ছা 7, আমরা 7 কার? 7 লাগবে। তাহলে এখন দেখো 7 লাগবে, কিন্তু এই যে 5 আর 2 7, এখানেও 7 লাগবে, এখানে তো 6 আছেই, তাহলে 1 লাগবে, তাহলে এখানে 1 দিলাম। এইবার উপরে 10 আর 4 14, কিন্তু এখানে 12 আছে, তাহলে 12-র সাথে কত যোগ করলে 14 হয়? আমরা জানি 12-র সাথে 2 যোগ করলে 14 হয়। তার মানে এটা কি 1 আর 2? 1 আর 2 কে বলো তো? তাহলে 1 আর 2 মানে হচ্ছে ডিউটেরিয়াম। কথা কি বুঝেছো? এই যে দেখো, এখানে যদি আমি হাইড্রোজেন দিয়ে 1 দিই, তাহলে 6 আর 1 7, এখানে 5 2 7, এখানে যদি 2 দেই, তাহলে 12 আর 2 14, 10 আর 4 14। পারবা না? সবাই ক্লিয়ার? বুঝেছো? এইবার এখানে 6 আর 1 7, তার মানে এখানে তো 7 আছেই, তাহলে এখানে 0 বসবে। উপরে 12 আর 3 15, এখানে 14 আছে, তার মানে এখানে 1 বসবে। 0 আর 1 মানে নিউট্রন, 0 আর 1 মানে কি? নিউট্রন হবে। তার মানে 3 নাম্বারটাতে এটাতে নিউট্রন হবে। 4 নাম্বারে কি হবে? 7 আর 2 9, এখানে অলরেডি 1 আছে, তাহলে 9 মিলাইতে হলে এখানে 8 লাগবে। 8 কার? অক্সিজেনের। তাহলে 14 আর 4 হচ্ছে 18, একের সাথে কত যোগ করলে 18 হয়? 17 যোগ করলে, তাহলে এখানে 17 লাগবে। তাহলে এই যে 14 আর 4 18, 1 আর 17 মিলে 18, তাহলে আমাদের এখানে এটা লাগবে। তো এইটা হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া করার সিস্টেম, যে উপরেরটা সমান উপরেরটা, নিচেরটা সমান নিচেরটা। যেমন এখানে আরেকটা কোশ্চেন আসছে যে এই জায়গাটাতে কি বসবে। এখানে দেখো, এখানে ভালো করে খেয়াল করো, এই দুইটা মিলে হয়েছে 15, এই দুইটা মিলে কত হয়েছে বলো তো? এই দুইটা মিলে হয়েছে 15, তাহলে এখানে তো 15 অলরেডি আছে, তাহলে এখানে 0 বসবে। এই দুইটা মিলে হচ্ছে 31, এখানে 30 আছে, তাহলে 1 বসবে। 0 আর 1 কে? 0 আর 1 মানে হচ্ছে নিউট্রন, তার মানে এই জায়গায় আমার বসবে কি? এই জায়গায় বসবে আমাদের নিউট্রন। যদিও নিউট্রনের এটা একটু ভুল দেওয়া আছে, ঠিক করে ফেলো, এটা আসলে 1 হবে। 1, 0 আর 1, এটাই হবে নিউট্রন। বুঝছো? ক্লিয়ার? ওকে, এবার দেখো, এবারকার কোশ্চেনটা দেখো, যে এইখানে 13, এখানে 0, তাহলে 13, বাম পাশে 13, ডান পাশে 2 অলরেডি আছে, তাহলে কত লাগবে? 11। 11 মানে কি? 11 মানে সোডিয়াম,
বলো 11 মানে কি? 11 মানে হচ্ছে সোডিয়াম। উপরে হচ্ছে 27 আর 1 28, এখানে আবার 4 আছে, 28 থেকে 4 গেলে হচ্ছে 24, তাহলে 24 আর 4 28, এখানে 1 আর 27 28, এখানে 13 আর 0 13, এখানে 2 আর 11 13। পারবা এগুলো? এগুলো সবাই পারবা? বলো এগুলো আসলে সবাই পারবা কিনা, ইয়েস অর নো? সবাই পারবা, এগুলো সবাই পারবা। এইবার দেখো এখানে আমাদের 6 আছে আর এখানে 7 আছে, তাহলে এখানে এখানে কত দেওয়া লাগবে বলো? ডান পাশে x এর মান কত দেওয়া লাগবে? অ্যান্সার হচ্ছে এখানে 6, এখানে 7, 1 দিলে কি হবে? না, -1 দেওয়া লাগবে, কারণ 7 - 1 মানে হচ্ছে 6, 7 - 1 মানে হচ্ছে 6। তার মানে আমাদের উপরে 14 আর 14 মিল আছে, তাহলে 0। তাহলে বলো তো -1 0 মানে কি? ইলেকট্রন। তার মানে ইলেকট্রন, ইলেকট্রন যে আছে, ইলেকট্রন মানে কি কণা? এই ইলেকট্রন মানে কি পার্টিকেল? ইলেকট্রন মানে হচ্ছে বিটা পার্টিকেল। ইলেকট্রন মানে হচ্ছে বিটা। ইলেকট্রন মানে কি? বিটা। তাহলে এখানে দেখো 6, এখানে 7, তাহলে 7 - 1 মানে 6 হবে, তাহলে এখানে -1 দিতে হবে, এখানে 14 14 মানে এটা 0 হবে। তার মানে ইলেকট্রন, ইলেকট্রন মানে হচ্ছে বিটা। বুঝছ? ক্লিয়ার? পারবা? এইবার দেখো এক্স মৌলটা কি। দেখো এই জায়গায় আমরা যদি দেখি যে এই জায়গায় 8 আছে, তাহলে 8, এখানে আবার -1 আছে, ডেফিনেটলি এখানে 9 লাগবে, তাহলে 9 - 1 মানে 8 হবে। 9টা কার? 9 জিনিসটা কার? ফ্লোরিনের। আর উপরে কত? এখানে 0 আছে, এখানে 19, তাহলে এখানে 19ই যাবে, ফ্লোরিন 9 19 আসবে। বুঝছ? ক্লিয়ার? বলো বলো ক্লিয়ার কিনা? এইভাবে করে আমাদের আসলে এই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো করতে হয়। আচ্ছা, এইটার সাথে আলফা কণা যোগ করলে কি হবে? আলফা কণা মানে হিলিয়াম নিউক্লিয়াস, মনে রাখবা, ভালো করে মনোযোগ দাও, শোনো। আলফা কণা মানে হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম নিউক্লিয়াসের কি? আমাদের প্রোটন আছে 2টা আর ভর সংখ্যা হচ্ছে 4, প্রোটন 2টা, তাহলে মনে রাখবা আলফা কণা যদি যোগ হয় প্রোটন বাড়বে 2টা আর ভর বাড়বে 4, প্রোটন 2টা বাড়বে আর ভর বাড়বে 4, আর বিয়োগ হইলে প্রোটন 2টা কমবে, ভর 4 কমবে। তাহলে তাহলে দেখো কাহিনীটা দেখো, কাহিনী হচ্ছে এর 2টা যদি তুমি যোগ করো তাহলে আসে 9, এখানে তো 8 আছে, তার মানে এর 1 হবে, এখানে এই 2টা মিলে হচ্ছে 18, এখানে 17 আছে, তার মানে 1 হবে। 1 1 জিনিসটা কার? প্রোটন। 1 1 মানে কি? প্রোটন। 1 1 কার বলো তো? প্রোটন হবে, তার মানে এটার অ্যান্সার হবে প্রোটন। বলো বুঝছ? ক্লিয়ার? এরপরে এইটা কি শূন্য স্থানে কি হতে পারে? তাহলে এখানে 12 আর 1 হচ্ছে 13, এখানে তো 11 আছে, তার মানে ডেফিনেটলি এখানে 2 আসবে। আর এখানে কি? এই 2টা মিলে 28 28, এখানে আছে 24, মানে কত আসবে? 24 থাকলে 24 এর সাথে কত যোগ করবা? 24 এর সাথে 4 যোগ করবা, তাহলে 2 আর 4 মানে কি? হিলিয়াম নিউক্লিয়াস মানে আলফা। এই 2 আর 4 মানে কে? হিলিয়াম। হিলিয়াম নিউক্লিয়াস মানে কি? আলফা পার্টিকেল, তার মানে এটা হবে আলফা। পারবা না? বলো বুঝছো? ক্লিয়ার? পারবা সবাই? ওকে। বলছে আলফা কণার, আলফা বিটা এবং মানে গামা এর চার্জ কি কি? আলফার +2, বিটার -1 মানে ইলেকট্রন, আর গামার হচ্ছে 0, তাহলে +2 -1 এবং হচ্ছে 0। ঠিক আছে? বুঝছো? আচ্ছা, এই টাইপের একটা কোশ্চেনের আমরা অ্যান্সার করি। ভালো করে দেখো, ভালো করে খেয়াল করো। দেখো থোরিয়াম থেকে একটা আলফা কণা বাদ দেওয়া হয়েছে, বিচ্ছুরণ করা হয়েছে। বিচ্ছুরণ, মাইনাস মানে হচ্ছে বিচ্ছুরণ করা হয়েছে, সেখান থেকে এম হয়েছে। সেখান থেকে একটা বিটা কণা বিচ্ছুরণ করা হয়েছে, এন হয়েছে। সেখান থেকে গামা কণা বিচ্ছুরণ করা হয়েছে, ও হয়েছে। তো এই যে বিচ্ছুরণ করা মানে চলে যাওয়া। আলফা কণা মানে হিলিয়াম নিউক্লিয়াস। দেখো আলফা কণা মানে হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, ভালো করে বুঝো। তাহলে হিলিয়াম নিউক্লিয়াস মানে আলফা মানে হিলিয়াম নিউক্লিয়াস, এই কথার অর্থ হচ্ছে এখানে 2 4, অর্থাৎ যদি চলে যায় 2টা প্রোটন যাবে, ভর সংখ্যা 4 কমবে। তাহলে দেখো, তাহলে এইখান থেকে ওই যে প্রোটন সংখ্যা 2 কমবে আর ভর সংখ্যা 4 কমবে, ভর সংখ্যা 4 কমবে। এটা এটা হচ্ছে আলফা কণা চলে গেলে এরকম হবে। এইবার শুনো বিটা কণা চলে গেলে কি হবে? বিটা কণা চলে গেলে কি হয়? মনে করো বিটা কণা চলে গেছে, বিটা কণা চলে যাওয়া মানে কি? তুমি একটা এক্সাম্পল নাও, মনে করো আছে 9, মনে করো আছে 9 19, এইখান থেকে একটা বিটা কণা বিচ্ছুরণ করবা। বিটা কণা বিচ্ছুরণ মানে ডান পাশে বিটা কণা আছে, তাহলে কি উৎপন্ন হয়? দেখো বিটা কণা চলে যাওয়া মানে ডান পাশে যোগ হয়, চলে যাওয়া, এই বাম পাশে মাইনাস হওয়া মানে ডান পাশে প্লাস হওয়া, ডান পাশে প্লাস হওয়া, বাম পাশে মাইনাস মানে চলে যাওয়া, এখান থেকে চলে যাচ্ছে, তাহলে ইকুয়ালের ওই পাশে যে প্লাস হয়ে যাবে।
এটা মানেই চলে যাও। বিটা কণা বিচ্ছুরণ হলে কি হয় দেখো, দেখো এখানে যেহেতু -1 আছে, তাহলে 9, এখানে যদি 9 মিলাইতে চাও 10 এর সাথে -1 করলে 9 আসে। 10 মানে হচ্ছে নিয়ন, আর এখানে 19 যা আছে 19ই। তার মানে বিটা কণা যদি চলে যায় তাহলে প্রোটন সংখ্যা 1 বেড়ে যাবে। বিটা কণা চলে গেলে প্রোটন সংখ্যা 1 বেড়ে যাবে। বিটা কণা চলে গেলে প্রোটন সংখ্যা 1 বেড়ে যাবে। কথা কি বুঝলা? কারণ চলে যাওয়া মানে কি ডান পাশে প্লাস হওয়া। তাহলে এই যে দেখো 10 - 1 মানে কিন্তু 9, তার মানে প্রোটন সংখ্যা 1 বাড়বে। তার মানে এবং তোমার ভর সংখ্যা সেম থাকবে। অর্থাৎ আমি এটার যদি করি, এই জায়গায় আসলে বিটা কণা বিচ্ছুরণ হইলে 88টা 89 হয়ে যাবে, আর 228 288 থাকবে। আবার একটা বিটা কণা গেলে আবার প্রোটন সংখ্যা 1 বাড়বে, ভর সংখ্যাই থাকবে। এবং এরপরে আলফা কণা চলে গেলে, আলফা কণা চলে যাওয়া মানে 2টা প্রোটন কমবে, 2টা প্রোটন কমে আবার 88 হবে, আবার এর ভর সংখ্যা কত কমবে? ভর সংখ্যা 4 কমবে, 224। তার মানে উপরে 200। তাহলে কি এটা বুঝতে পারছো? ক্লিয়ার? এটা কি বুঝেছো? বলো। তাহলে এখান থেকে আলফা কণা চলে যাচ্ছে, তাহলে এখানে প্রোটন কমছে হচ্ছে 2টা। আবার বিটা কণা যদি চলে যায় তাহলে প্রোটন বাড়বে 1টা, আবার প্রোটন বাড়বে 1টা। এখান থেকে যদি আলফা কণা চলে যায় তাহলে তো 88 হবে, এখানে আমাদের 88 হবে, আর এইটা 224 হওয়ার কথা, তাই হয় না? হ্যাঁ 224 হবে, এটা 224 হবে, ভুল আছে এরকম। এইবার দেখো আরেকটা করো দেখি, এরকম আরেকটা করে দেখি পারি নাকি। দেখো থোরিয়াম, আলফা কণা যদি চলে যায় তার মানে এর 2 কমবে, আর এইটা 4 কমবে, এটা 2 কমবে, এটা 4 কমবে, তাহলে এটা 4 কমলে 228। বিটা কণা চলে গেলে এটা 1 বাড়বে, এটা হচ্ছে যা আছে তাই থাকবে। এখানে 1 বাড়বে, এটা যা আছে তাই থাকবে। এইটাতে 2 কমবে, 2 কমলে হচ্ছে 88, এটা হচ্ছে 4 কমবে। এটাতে আবার 2 কমবে, এটাতে হচ্ছে 4 কমবে। তার মানে 86 220। এটা ঠিক আছে, এই যে 86 220 রেডন 86 220। কথা কি বুঝেছো? কথা কি ক্লিয়ার? বলো, কথা কি বুঝতে পেরেছো? যদি আমাদের আলফা কণা যায় তাহলে প্রোটন কমবে 2টা কমবে, আর ভর সংখ্যা কমবে 4, কারণ আলফা কণা মানে হিলিয়াম নিউক্লিয়াস। এইটা যদি চলে যায় এইটা 2টা কমবে, এটা 4 কমবে, তাহলে 2 কমলো 4 কমলো। কিন্তু বিটা কণা হইলে এটা 1 যোগ হবে, বিটা কণা হইলে এটা 1 যোগ হবে, আর এইটার কোনো চেঞ্জ হবে না, এটা যা আছে তাই থাকবে। আবার আলফা কণা চলে গেলে এইটা 2 মাইনাস হবে, এটা 4 মাইনাস হবে। আবার আলফা কণা চলে গেছে, এটা 2 মাইনাস হবে, এটা 4 মাইনাস হবে। সবাই কি বুঝেছো? ক্লিয়ার? বুঝেছো? ওকে। তো এইভাবে করে জিনিসটা করতে হয়। তো আমরা এইখান থেকে আমরা আরো এই রকমের কোশ্চেন করতে পারি। বলছে যে এইটা থেকে যদি একটা আলফা কণা, মনে করো এইটা থেকে একটা আলফা কণা চলে যাচ্ছে, তাহলে আলফা কণা চলে গেলে এইটা চলে যাবে 2, এইটা মাইনাস হবে 2, এইটা মাইনাস হবে 4, তাহলে -4 করলে এটা হবে হচ্ছে 23। এইবার বিটা কণা চলে গেলে এটা 1 এটা যোগ হবে, তার মানে এটা হবে 12, আর এটা যা আছে তাই থাকবে। আবার বিটা কণা চলে গেলে, হ্যাঁ আবার বিটা কণা যদি চলে যায় তাহলে এটা হয়ে যাবে তোমার 13, আর এটা 23 যা আছে তাই হবে। এটা 13 23, 13 হচ্ছে অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনিয়াম 23 এটা হবে। বুঝছো? ক্লিয়ার? পারবা? সবাই ক্লিয়ার? বুঝেছো? তো এই রকমের কোশ্চেন যদি আসে, মনে করো এই জায়গায় আমরা এইটা একটু আমরা বর্ণনা করি, ভালো করে খেয়াল করো। একটা বুয়েটে একটা কনসেপচুয়াল কোশ্চেন এসেছিল, বিটা রশ্মি আপেক্ষিক ভর শূন্য। ভালো করে শোনো, বিটা রশ্মির খুবই মজার কোশ্চেন একটা এসছে বুয়েট ভর্তি পরীক্ষায়। বিটা রশ্মির আপেক্ষিক ভর শূন্য,
কোনো তেজস্ক্রিয় মৌল থেকে বিটা রশ্মি নির্গত হলে এর পারমাণবিক ভর একক বৃদ্ধি পায়, কিন্তু মানে পারমাণবিক সংখ্যা একক বৃদ্ধি পায় কিন্তু ভর সংখ্যা একই থাকে, কিভাবে সম্ভব? মানে কথাটা বুঝো নাই? বিটা রশ্মি নির্গত হইলে একটু আগে দেখলা না পারমাণবিক সংখ্যা কি এক বাড়ে না, আর পারমাণবিক ভর কি সেম থাকে? এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব জানো তুমি? বিটা রশ্মি কিভাবে তৈরি হয়? এইভাবে সম্ভব। বিটা রশ্মি কিভাবে তৈরি হয় এইবার দেখবা যে বিটা রশ্মি কিভাবে তৈরি হয়। খুবই ইন্টারেস্টিং ব্যাপার। দেখো, কিছু কিছু মৌলের ক্ষেত্রে প্রোটনের তুলনায় নিউট্রন অনেক বেড়ে যায়। যখন প্রোটনের তুলনায় নিউট্রন অনেক বেড়ে যায়, নিউক্লিয়াসের মধ্যে ব্যালেন্স বা ভারসাম্য নষ্ট হয়। তখন নিউট্রনগুলো প্রোটনে পরিণত হওয়া শুরু করে। মানে কথাটা বুঝো নাই? নিউক্লিয়াসের মধ্যে যদি প্রোটনের চেয়ে নিউট্রন অনেক বেশি থাকে, তখন নিউক্লিয়াসের যে ভারসাম্যটা নষ্ট হয়। তখন এই নিউক্লিয়াসে যে নিউট্রনটা আছে, নিউক্লিয়াসের মধ্যে যে নিউট্রন থাকে, এই নিউট্রন প্রোটনে পরিণত হওয়া শুরু করে। এই যে নিউট্রনটা প্রোটনে পরিণত হইল, নিউট্রন প্রোটনে পরিণত হইল। এটা কি নিউক্লিয়ার বিক্রিয়া কি সমতা হইল? সমতা তো হয় নাই। ভালো করে বোঝো, একটা নিউক্লিয়াসের মধ্যে যখন নিউট্রনগুলা প্রোটনে পরিণত হয় তখন কি হয়? এইবার সমতা করো, এখানে 0 আছে, এখানে 1 আছে, তাহলে এখানে কত দিতে হবে? -1। নিউট্রনটা প্রোটনে পরিণত হয়েছে। আচ্ছা, এখানে 1 আছে, এটা 1 আছে, তার মানে এখানে হবে 0। তখন ইলেকট্রনের চার্জ এবং ভর সংখ্যা সম্পন্ন একটা কণা বিচ্ছুরিত হয়, এটাকেই বলে বিটা কণা। মানে নিউক্লিয়াসের মধ্যে যখন নিউট্রনটা প্রোটনে পরিণত হয়, দেখো এই যে নিউট্রন যখন প্রোটনে পরিণত হচ্ছে, 0টা 1 হয়েছে, তাহলে এই 1টাকে ব্যালেন্স করার জন্য -1 লাগবে। 1 - 1 মিলে 0, আর এটা তো 1 1 মিলে আছে, তাহলে 0 হবে। এই জিনিসটা হচ্ছে আমরা বলতেছি ইলেকট্রন। এইটাই হচ্ছে সেই বিটা কণা। তার মানে বিটা কণা যে নিউক্লিয়াসের ভিতর তৈরি হয়, কিভাবে তৈরি হয়? তৈরি হওয়ার সিস্টেম হচ্ছে যে যখন একটা নিউট্রন প্রোটনে পরিণত হয়, যদি ওই যে একটা নিউক্লিয়াসের মধ্যে প্রোটনের তুলনায় নিউট্রন যদি অনেক বেড়ে যায়, তখন ভারসাম্য আনয়ন করার জন্য এই যে নিউট্রনগুলো যে প্রোটনে পরিণত হয়, এই ইলেকট্রনের চার্জ এবং ভর সম্পন্ন এই যে কণা যে বের হয়, এটা কি আমরা বলি হচ্ছে বিটা কণা। এটা কি আমরা বলি? বিটা রশ্মি। তো এই বিটা রশ্মি যেহেতু ইলেকট্রনের ভর সম্পন্ন, তখন জিনিসটা যেটা হয় সেটা হলো, সেটাতে আমরা যে জিনিসটা দেখতে পাবো, আমরা এ কারণে এই বিটা রশ্মি যখন কোনো একটা পরমাণু থেকে বের হয়, বিটা রশ্মি যখন কোনো একটা পরমাণু থেকে বের হয়, এই যে এটাকে যদি আমি বাদ দিতে চাই, এটাকে যদি বাদ দিই, তার মানে ইলেকট্রন বাদ যাচ্ছে, তার মানে সেখানে আসলে প্রোটন অ্যাড হচ্ছে। এইরকম একটা বিষয়। কেমন করে একটু বিষয়টা বুঝো। বিষয়টা হচ্ছে এমন যে তোমার একটা জায়গায় তোমার মনে করো 10টা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো 10টা প্লাস আয়ন আছে আর 10টা মাইনাস আয়ন আছে। 10টা প্লাস আর 10টা মাইনাস, বলো তো নেট চার্জ কত? তুমি বলবা 0, প্লাস 10 মাইনাস 10 0। এখন তোমাকে আমি যদি বলি একটা প্লাস যোগ করলাম, তার মানে 11টা প্লাস হইল, 10টা মাইনাস হইল, তাহলে এখন নেট চার্জ কত? +1, কারণ 11টা প্লাস 10টা মাইনাস, তাহলে +1। আচ্ছা, এই +1 আমি আরেকভাবে করতে পারি, যে 10টা প্লাস 10টা মাইনাস, এখান থেকে আমি +1 এইভাবে করতে পারি না, যে একটা মাইনাস আয়ন ছড়াই নিলাম, তাহলে 10টা প্লাস আর 9টা মাইনাস মিলেও +1। তার মানে +1 আনার জন্য আমি একটা প্লাস যেমন অ্যাড করতে পারি, একটা মাইনাসও বের করে নিতে পারি। একটা প্লাস অ্যাড করলেও +1 হয়, একটা মাইনাস বের করে নিলেও +1 হয়। বুঝো নাই? 10টা প্লাস 10টা মাইনাস মিলে 0, কিন্তু 11টা প্লাস 10টা মাইনাস মিলে +1। আবার 10টা প্লাস 10টা মাইনাসের জায়গায় 10টা মনে করো 10টা প্লাস 9টা মাইনাস মিলেও তো +1। তার মানে আমরা যখন এই যে ইলেকট্রন বের করে নিচ্ছি, এইটা মানে মাইনাস একটা বের করে নেওয়া মানে প্রোটন একটা যোগ করার সমতুল। কথাটা বুঝো নাই? ওই যে বললাম চার্জের বেলা একটা প্রোটন যোগ করা, যেই কথা, একটা ইলেকট্রন বের করে নেওয়া, সেম মানে এই নিউক্লিয়াসের ভিতরে জিনিসটা সেম ইম্প্যাক্ট ফেলতেছে। বুঝেছো? তো এই কারণে যেহেতু আবার ইলেকট্রনের ভর যেহেতু 0, তাই কোনো জায়গা থেকে যদি আমাদের বিটা কণা বের হয়ে যায়, অর্থাৎ ইলেকট্রন বের হয়ে যায়, তাহলে তার প্রোটন সংখ্যা 1 বৃদ্ধি পায়, মানে পারমাণবিক সংখ্যা 1 বাড়ে। কিন্তু যেহেতু বিটা কণার ভর হচ্ছে 0,
তাই এর কোনো ভরের কোনো পরিবর্তন ঘটে না, ভর সংখ্যা আগেরটাই থাকে, ভর সংখ্যা আগেরটাই থাকে। বুঝেছ? তো এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আরো 2টা এমসিকিউ আমরা সলভ করব। আচ্ছা, এখানে বলছে নিচের কোনটি সত্য নয়? নিউক্লিয় ফিউশন বিক্রিয়া চেইন বিক্রিয়া নয়, এটা সত্য। ফিউশন কিন্তু চেইন বিক্রিয়া নয়, ফিশনটা চেইন বিক্রিয়া। ফিউশন তো যোগ হওয়ার বিক্রিয়া, এটা কিন্তু চেইন বিক্রিয়া নয়, এটা হচ্ছে সত্য। এটা তার মানে সত্য হইলে তো এটা অ্যান্সার হবে না। তাভারি বিক্রিয়ায় উৎপাদ অপেক্ষা বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি বেশি থাকে, এটা চ্যাপ্টার 4-এ যে পড়বা। মনে করো তাভারি বিক্রিয়ায় যেটা হয়, আচ্ছা একটু বলে রাখি তারপরও। তাভারি বিক্রিয়ায় বিক্রিয়কের সাথে তাপ যোগ করতে হয়, বিক্রিয়কের সাথে তাপ যোগ করে উৎপাদ হয়। তার মানে এখানে উৎপাদের অভ্যন্তরীণ শক্তি বেশি, কারণ উৎপাদের অভ্যন্তরীণ শক্তি সমান বিক্রিয়ক প্লাস তাপ শক্তি, তাহলে উৎপাদের অভ্যন্তরীণ শক্তি বেশি। তাহলে তাভারি বিক্রিয়ায় উৎপাদ অপেক্ষা বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি বেশি থাকে না। হ্যাঁ, বিক্রিয়কের তো বেশি থাকে না, উৎপাদেরই বেশি থাকে, উৎপাদের অভ্যন্তরীণ শক্তি বেশি থাকে, এটাও সত্য, এটাও কথা সত্য। তার মানে এটাও অ্যান্সার হবে না। নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ায় নিউক্লিয় বর্জ্য অবশেষ থাকে না, এটাও সত্য। নিউক্লিয় বিক্রিয়ায় প্রোটন সংখ্যা অপরিবর্তিত থাকে, এইটা মিথ্যা। প্রোটন সংখ্যা কিন্তু চেঞ্জ হয়, এই নিউক্লিয়ার বিক্রিয়ায় কিন্তু প্রোটন সংখ্যা চেঞ্জ হয়ে যায়। প্রোটন সংখ্যা চেঞ্জ হয়ে যায় না? একটু আগে দেখলাম প্রোটন সংখ্যা চেঞ্জ হয়ে নতুন নতুন নিউক্লিয়াস তৈরি করছে। তার মানে এটার ঘ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। আচ্ছা, এরপরে দেখো পারমাণবিক চুল্লিতে কোন বিক্রিয়া হয়? নিউক্লিয় ফিশন। এই যে দেখো, এটা কিন্তু ফিউশন, এই যে ফিউশন কিন্তু না, ফিশন। এই যে যেটা আমি দেখাইলাম নিউক্লিয় চুল্লিতে চেইন বিক্রিয়া হয়, চেইন বিক্রিয়া মানে হচ্ছে ফিশন বিক্রিয়া। সেটা হচ্ছে ওই যে একটু আগে যে দেখাইলাম ইউরেনিয়াম 92-235, এইটা দিয়ে যখন একটা নিউট্রনকে আঘাত করা হয়, নিউট্রনকে আঘাত করলে সেইটা বেরিয়াম এবং ক্রোমিয়াম, ক্রিপ্টন, এবং তার সাথে 3টা আরো আমাদের নিউট্রন বের হয়। এই নিউট্রন আবার নতুন নিউক্লিয়াসকে আঘাত করে, এইভাবে করে। এটা কিন্তু একটা চেইন রিয়াকশন, পারমাণবিক চুল্লিতে এই নিউক্লিয় ফিশন বিক্রিয়া ঘটে, নিউক্লিয় ফিশন বিক্রিয়াটা ঘটে। বুঝছো? হাইড্রোজেন বোমা সংঘটিত হচ্ছে ফিউশন, এটা হচ্ছে ফিউশন বিক্রিয়া। এই যে রস্যও দেখবা, ইউ বা রস্যও যদি দেখো তাহলে সেটা হচ্ছে ফিউশন, যেটা একত্রিত হয়েছে সেটা হচ্ছে হাইড্রোজেন বোমা ওই যে তখন যে দেখাইলাম সেটাই ফিউশন বিক্রিয়া। যে 1-1, এখানে 1-2, এটা হচ্ছে ফিউশন। হিলিয়াম 2-3 প্লাস হচ্ছে শক্তি, এটাই সেই ফিউশন বিক্রিয়া। ঠিক আছে? তো এই হলো আমাদের আচ্ছা, তোমাদেরকে যদি বলা হয় রাসায়নিক বিক্রিয়ার মানে নিউক্লিয় বিক্রিয়ার মধ্যে পার্থক্য কি? রাসায়নিক বিক্রিয়ায় নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে না, তোমার নিউক্লিয়ার বিক্রিয়ায় নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে, নতুন মৌল আবিষ্কৃত হয় না, নতুন মৌল তৈরি হয়। তারপরে ফিউশন, এখানের ভাগগুলা হচ্ছে ফিশন এবং ফিউশন এবং ট্রান্সমুটেশন বিক্রিয়া। আর তোমার রাসায়নিক বিক্রিয়া বিভিন্ন টাইপের হতে পারে, সংযোজন, সংশ্লেষণ, বিয়োজন, তারপরে তোমার জারণ বিজারণ, বিভিন্ন টাইপের বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া আছে। তো এগুলো তুমি পার্থক্য দিলেই হয়ে যাবে, তারপরে এক্সাম্পল দিয়ে দিতে পারো। বুঝছো? তো আমাদের এইবার আসবে এর পরের পার্টটা হচ্ছে পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর এবং হচ্ছে ভর ত্রুটি। পারমাণবিক ভর কাকে বলে? পারমাণবিক ভর যে সংজ্ঞাটা সেটা হলো কোনো মৌলের একটি পরমাণুর ভর, এটাকে আমি যদি কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ যদি নেই, এই 1/12 অংশের যে ভরটা আছে সেই ভর দিয়ে যদি ভাগ করি, তাহলে সেটাকে বলবো হচ্ছে পারমাণবিক ভর। এই যে নিচে যে
নিচে যে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, এটা যে বললাম কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, এই যে জিনিসটা যে বললাম এটাকে বলা হয় অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট, এবং এইটার মান 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এটাকে বলা হয় 1 AMU, 1 AMU অ্যাটমিক মাস ইউনিট বা 1 AMU এটা। তো এই AMU ইউনিটে যদি তোমার কোনো একটা কিছু যদি দেওয়া থাকে, ধরো কোনো একটা কিছুর মান দেয়া আছে যে সামথিং AMU, এটা বলতে বুঝবা ওর প্রকৃত ভরে এইটা দিয়ে তোমাকে গুণ করা লাগবে। ধরো তোমার কোনো কিছুর ভর বলা আছে, ধরো তোমাকে কোনো জায়গায় বলছে একটা প্রোটনের ভর, ধরো প্রোটনের ভর বলে দিল তোমার 1.0078 AMU, মনে করো এটা বলেছে। এইটা বলতে তুমি কি বুঝবা? এইটা বলতে তুমি বুঝবা 1.0078 গুণন এই যে 1.6605 ইন্টু 10⁻⁻24 এত গ্রাম। AMU যদি দেওয়া থাকে তুমি গ্রামে প্রকাশ করার জন্য এই 1.6605 ইন্টু 10⁻⁻24 দিয়ে গুণ করে দিবা, তাহলেই তুমি আসলে প্রকৃত ভরটা পাবা, ওর প্রকৃত ভর কত। AMU মানে অ্যাটমিক মাস ইউনিট, ঠিক আছে? তো একটি পরমাণুর ভর পাওয়ার জন্য তুমি এই সেম সিস্টেমে তুমি করতে পারো, বুঝছো? ক্লিয়ার? এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে গড় আইসোটোপিক ভর। গড় আইসোটোপিক ভর। গড় আইসোটোপিক ভর জিনিসটা কি? গড় আইসোটোপিক ভর জিনিসটা হলো যে আমাদের এই যে আইসোটোপগুলো যে আছে, বিভিন্ন আইসোটোপগুলো যে আছে, যেমন আমি যদি বলি ক্লোরিনের কথা, ক্লোরিনের দুইটা আইসোটোপ আছে। একটা হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে 35, আরেকটা আইসোটোপ আছে যেটার ভর সংখ্যা হচ্ছে 37। তো এই 35 যে আইসোটোপটা আছে এটা প্রকৃতিতে 75% পাওয়া যায়, প্রাচুর্যতা, এটাকে বলি আমরা প্রাচুর্যতা, প্রকৃতিতে পাওয়া যায় 75%। এই 37 যে আছে এটা পাওয়া যায় হচ্ছে 25%। তোমাকে বলা হইল যে গড় আইসোটোপিক ভর কত। তো আমরা গড় আইসোটোপিক ভর এই টার্মটা ইউজ করি এই কারণে, মনে করো আমি একটা গ্যাস নিয়েছি, সেখানে আছে ক্লোরিন গ্যাস। এখন এই ক্লোরিনের মধ্যে আমি তো জানি না যে ক্লোরিনের মধ্যে কোন আইসোটোপ কতটুকু পরিমাণে আছে, আমি তো জানি না এর আসলে অ্যাকচুয়াল ভর কত, এটা কিন্তু আমি জানি না। তাহলে আমি কি করব? আমি অ্যাভারেজে একটা মান নিব, অ্যাভারেজে মান নিব মানে কি, এই যে গড় আইসোটোপিক ভরটাকে আমি ওর মান হিসেবে কাউন্ট করব। মনে করব আমি যে গ্যাসটা নিছি ওর মধ্যেও 75% আছে 35 ভর সংখ্যা, আর 25% আছে 37 ভর সংখ্যা। তাহলে গড়ের ভর কত সেটা যদি আমরা বের করি, গড় আইসোটোপিক ভর হবে এই 35 গুণন 75 প্লাস 37 গুণন 25 ভাগ হচ্ছে 100। এটাও তোমার ক্লাস 9-10 ছিল, এটা করলে পাবা 35.5। আমরা এই গড় আইসোটোপিক ভর নিয়ে আমরা আসলে হিসাব নিকাশ করি। আমরা যখন হিসাব নিকাশ করি তখন আমরা মনে করি যে ক্লোরিনটা যে আছে, ক্লোরিনের মধ্যে ক্লোরিন যে গ্যাসটা আছে সেই গ্যাসটায় গড়ে আমি 35.5 নিয়ে কাজ করলে আমাদের আসলে যেই ক্লোরিন গ্যাস নিয়ে আমি কাজ করতেছি সেটার অ্যাকুরেট মান পাওয়া যাবে। কেন? ওর মধ্যে কোনোটা আছে 35, কোনোটা আছে 37, কোনোটা 35, কোনোটা 37, তাহলে গড়ে আছে 35.5। তো সেটা নিয়ে কাজ করলে আমি অ্যাকুরেট মান দিয়ে, এটাকে বলে গড় আইসোটোপিক ভর, যেটা নিয়ে আমরা আসলে কাজ করি। বুঝেছো? ক্লিয়ার? তো এইটা এইভাবে করে গড় আইসোটোপিক ভর আসলে বের করা হয়। গড় আইসোটোপিক ভর বের করার এই যে দেখো বুয়েটে এমসিকিউ আসছিল এরকম যে ক্লোরিন 35 এর প্রাপ্তি এত, বাকি অংশ 37, গড় আইসোটোপিক ভর কত, এটা হিসাব করলে পেয়ে যাবা, এটা পেয়ে যাবা 35.5 তো হবেই। বুঝতেই পারতেছো নাকি বুঝতেছো না? বলো। এই যে তুমি যদি 35 গুণন 74.3 34.93 প্লাস 37 গুণন বাকি অংশ মানে কি 100 থেকে 74.93 বাদ দাও, তাহলে ভাগ হচ্ছে 100, তাহলেই তুমি গড় আইসোটোপিক ভর পেয়ে যাবা। গড় আইসোটোপিক ভরকে গড় পারমাণবিক ভর বলা হয়েছে, এখানে সমস্যা নেই, গড় পারমাণবিক ভর পেয়ে যাবা।
এটা তোমার 35.5ই আসবে। আচ্ছা, ওকে, এইবার একটা কনসেপ্ট শোনো, এইবারকার কনসেপ্টটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এইবারকার কনসেপ্টটা হলো, একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা যদি এমন কাজ করি, ধরো আমি হিলিয়াম 2, এখানে 4 আছে, এখানে 2+ আছে, এটা নিয়ে কাজ করতেছি। তো এটার মধ্যে, এই নিউক্লিয়াসটার মধ্যে কি কি জিনিস আছে বলো? এই নিউক্লিয়াসের মধ্যে কি কি জিনিস আছে? এই নিউক্লিয়াসটার মধ্যে কি কি আছে, মানে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, এর মধ্যে কি কি আছে বলো? প্রথম কথা হচ্ছে, এর মধ্যে প্রোটন আছে কয়টা? দুইটা না? দুইটা প্রোটন আছে, দুইটি প্রোটন। এর মধ্যে নিউট্রন কয়টা আছে? নিউট্রনের কথা যদি তোমাকে আমি বলি, নিউট্রন কয়টা আছে বলো? নিউট্রন কি 4-2, মানে দুইটা আছে নিউট্রন। ইলেকট্রন কয়টা আছে? যেহেতু 2+, তার মানে ইলেকট্রন 0, ইলেকট্রন আছে 0, তাই না? তার মানে দুইটি প্রোটন আছে, দুইটি। এই হিলিয়াম নিউক্লিয়াসে কয়টা প্রোটন? দুইটা প্রোটন আছে আর দুইটা নিউট্রন আছে। দুইটা প্রোটন আর হচ্ছে দুইটা নিউট্রন। ভালো করে খেয়াল করো, দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন আছে। এখন একটা প্রোটন যে আছে, সেই একটা প্রোটনের তুমি যদি ভর হিসাব করো, আমরা দিয়ে ভাগ করে মানটা, এক্সাক্ট মানটা লিখি, 1.673 ভাগ 1.6605। আচ্ছা, মনে করো একটা প্রোটনের যে ভর, একটা প্রোটনের ভর লিখে ফেলো, মানে এএমইউ দিয়ে। একটি প্রোটনের ভর 1.0076 এএমইউ এর কাছাকাছি, এটা প্রোটনের ভর। একটি নিউট্রনের ভর করি, আচ্ছা, 1.0087 এএমইউ এর কাছাকাছি, এরকম এএমইউ এর কাছাকাছি, বুঝছো? এখন কথা হলো যে আমার একটা প্রোটন, এই যে একটা প্রোটনের ভর এইটা এএমইউ, অ্যাটমিক মাস ইউনিট দিলে, একটা নিউট্রনের ভর এইটা। এখন তোমার একটা হিলিয়ামের মধ্যে দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন আছে, হিলিয়াম নিউক্লিয়াসের মধ্যে। তাহলে দুইটা প্রোটন আর দুইটা নিউট্রনের ভর কি হবে? 2 ইন্টু, ভালো করে খেয়াল করো, 2 ইন্টু 1.0076, এটা হচ্ছে দুইটা প্রোটনের ভর। আর দুইটা নিউট্রনের ভর কত হবে? 1.0087 এএমইউ, এটা হবে না? এখন এইটা যোগ করলে কত হয় দেখো, যোগ করলে যেটা হয়, 2 ইন্টু 1.0076 প্লাস 2 ইন্টু 1.008987 এমইউ, তাহলে দুইটা যোগ করলে আসে 4.03 এমইউ। কিন্তু প্রকৃতপক্ষে হিলিয়াম নিউক্লিয়াসের ভর 1.003 এমইউ। কি আজব কথা, দেখো, ভালো করে খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো, কি আসলে ঘটনা ঘটতেছে, কি একটা মজার কথা। খেয়াল করো, হিলিয়াম নিউক্লিয়াসের মধ্যে দুইটা প্রোটন দুইটা নিউট্রন আছে, আর কিছু নাই। হিলিয়াম নিউক্লিয়াসে দুইটা প্রোটন দুইটা নিউট্রন আছে তো? এই দুইটা মিলে ভর তুমি যখন যোগ করছো, এই ভরটা তুমি পাইছো 4.03 এমইউ। কিন্তু হিলিয়াম নিউক্লিয়াসের প্রকৃত ভর তার চেয়ে কম। আরে আজব, মানে প্রোটন দুইটা নিউট্রন দুইটা, এই দুইটা তো ওর মধ্যে আছে, তার চেয়ে কম কেমনে হয়? এটা কিন্তু একবারে মাথা খারাপ করা কথা, যে প্রোটন দুইটা নিউট্রন দুইটা আছে, এই দুইটা যোগ করে যেই ভরটা পাওয়া গেছে সেটা 4.03, আর অ্যাকচুয়ালি এর ভর হচ্ছে 4.003। এর চেয়ে বেশি থাকলে আমি বলতাম যে আরো কিছু হয়তো বা আছে, সেটা যোগ হয়েছে, কিন্তু আসলে কম হয়েছে। আর আসলে প্রকৃত ভর মেপে দেখা গেছে তার চেয়ে কম। এখন হিসাব করে
এইটা কিভাবে করে কেন বেশি হইল হিসাব করে, মানে প্রোটন আর নিউট্রন যে আছে তাদের ভরগুলা তুমি যোগ করে ওর প্রকৃত ভরের চেয়ে মানে বেশি পাওয়া গেছে, প্রকৃত ভর তার চেয়ে কম। একে বলা হয় ভর ত্রুটি, একে বলা হয় ম্যাস ডিফেক্ট বা ভর ত্রুটি, একে বলা হয় ভর ত্রুটি বা ম্যাস ডিফেক্ট। ম্যাস ডিফেক্ট অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো এইটা যে ভর ত্রুটি বা ম্যাস ডিফেক্ট কেন হয়। এখন আমরা এটা পড়বো যে 4.03 মাইনাস 4.003 এই এতটুকু হচ্ছে, এটা হচ্ছে ম্যাস ডিফেক্ট। ম্যাস ডিফেক্ট যে এই যে পার্থক্যটা যে হইলো, পার্থক্যটা কি কি পার্থক্য, মানে সিচুয়েশন বুঝছো, যে একটা একটা হিলিয়াম নিউক্লিয়াস আছে, এর মধ্যে তো প্রোটন নিউট্রন আছে, তাদের ভর যোগ করিয়াছে, এটা আসলে আসার কথা, তার চেয়ে অ্যাকচুয়াল ওর ভর কম, ওটা কম হওয়া সম্ভব, ওই দুটো জিনিসের ভরই তো বেশি এই প্রকৃত ভর হচ্ছে, এটা কেমনে সম্ভব, এইটাকে ভর ত্রুটি বলা হয়। কেমনে সম্ভব সেইটা নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করব। 4.003, তো এইটা আসবে হচ্ছে 0. ধরো এটা আসছে ধরো 0.027 AMU, এটা আসছে, এই যে ভর ত্রুটি যা আসলো। এখন বলা হচ্ছে ভর ত্রুটিটা যেই কারণে হয়, একটা নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে আর নিউট্রন থাকে, এদের 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 একসাথে থাকার জন্য বাইন্ডিং এনার্জি বা বন্ধন শক্তির প্রয়োজন, এদের একসাথে থাকার জন্য বাইন্ডিং এনার্জি বা বন্ধন শক্তির প্রয়োজন। এই ভরটা, এই যে এখানে যে যতটুকু ভর আসলে হারাইছে, সেই ভরটা এখানে এনার্জি আকারে ই ইকুয়াল ডেল এম সি স্কোয়ার আকারে, এই এনার্জি আকারে এর ভিতরে বাইন্ডিং এনার্জি আকারে জমা থাকে, বাইন্ডিং এনার্জি আকারে জমা থাকে, মানে কি বন্ধন শক্তি আকারে ওর মধ্যে ওইটা জমা থাকে, জমা অবস্থায় আছে ওই ওদেরকে একত্রিত রাখার জন্য, কোনো প্রকারে তুমি যখন নিউক্লিয়াস ভেঙে প্রোটন নিউট্রন আলাদা করতেছো তখন ওই শক্তি রিলিজ হয়, ওই শক্তি কিন্তু রিলিজ হয়। কথা কি বুঝলা, বিষয়টা বুঝছো? মানে ব্যাপারটা হলো এরকম, ওই নিউক্লিয়াসের ভিতরে ভরটা শক্তি আকারে জমা থাকে, এই যে এই ভরটা শক্তি আকারে জমা থাকে, ওদেরকে একত্রিত রাখার জন্য ওই শক্তি আকারে এটা জমা থাকে, বুঝছো? তাহলে এই যে ডেল এম যে আছে, এই যে ডেল এম যে জিনিসটা আছে, মানে 0.027 AMU মানে কি 1.6605 ইন্টু 10⁻⁻, আমি 27 দিলে কেজি, মাইনাস 27 দিলে কেজি, ঠিক আছে, ইন্টু সি এর মান হচ্ছে 3 ইন্টু 10⁸, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এই দুটা গুণ করলে যেই মানটা পাবা, এটা যদি কেজিতে আনছো, কেজিতে নিছো 1.6605 ইন্টু 10⁻24 দিলে গ্রাম, 27 দিলে কেজি, আর এখানে মিটার পার সেকেন্ড, তার মানে এই মানটা যে আসবে এত জুল তোমার শক্তি আসলে উৎপন্ন হবে, এত জুল শক্তি উৎপন্ন হবে। 0.027 ইন্টু 1.6605 ইন্টু 10⁻27 ইন্টু, এটা কিন্তু স্কোয়ার হবে, ইকুয়াল এম সি স্কোয়ার, ডেল এম সি স্কোয়ার, ডেল এম এর মান এত এমইউ, 1 এমইউ মানে এতটুকু, ইন্টু 3 ইন্টু 10⁸ দিয়ে স্কোয়ার, তার মানে তোমার এই জায়গায় ডেল এম সি স্কোয়ার এই শক্তিটা আকারে এখানে জমা থাকে 4.035 ইন্টু 10⁻12 জুল। বুঝছো? ক্লিয়ার বুঝেছো? তো এরকমের একটা অঙ্ক আমরা করি, এরকমের একটা অঙ্ক যদি আমরা করি, বলছে যে ভর ত্রুটির পরিমাণ যদি 1.35 AMU হয়, তাহলে মেগা ইলেকট্রন ভোল্টে, আচ্ছা মেগা ইলেকট্রন ভোল্টে এর শক্তি কত হবে, মেগা ইলেকট্রন ভোল্টের শক্তি, আচ্ছা মনে রাখবা 1 ইলেকট্রন ভোল্ট, হ্যাঁ তোমার এখানে মেগা ইলেকট্রন ভোল্টে যদি তোমার আনতে হয়, তাহলে ইলেকট্রনের যে চার্জ আছে 1.6 ইন্টু 10⁻19, ওইটা দিয়ে তোমার ভাগ দেওয়া লাগে। আচ্ছা আমি দেখাচ্ছি, প্রথমে আগে জুলে বের করো, ইলেকট্রন ভোল্টে যদি বের করতে হয়, তাহলে প্রথমত এখানে ভর ত্রুটি আছে, ডেল এম এর মান কত আছে, ডেল এম হচ্ছে 1.35 AMU, তাহলে আমরা ই সমান ডেল এম দিয়ে সি স্কোয়ার পাবো, ডেল এম মানে 1.35 ইন্টু 10⁻⁻, তোমার
কত 1.35, ওকে। আর এখানে আসতেছে 1.6605 ইন্টু 10⁻⁻27, আর সি এর মান 3 ইন্টু 10⁸ দিয়ে স্কোয়ার, মানটা বের করো। তাহলে আসতেছে 1.35 ইন্টু 1.6605 ইন্টু 10⁻⁻27 ইন্টু 3 ইন্টু 10⁸ দিয়ে স্কোয়ার, তাহলে আসছে 2.0175 ইন্টু 10⁻10, এটা হচ্ছে জুল। এখন এইটাকে ইলেকট্রন ভোল্টে যদি কনভার্ট করতে চাও, তাহলে এইটা মনে রাখো, ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে চাইলে তোমাকে জাস্ট ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ দেওয়া লাগবে। ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ দেওয়া লাগবে। ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইন্টু 10⁻⁻19, এত হয়ে যাবে ইলেকট্রন ভোল্ট। বুঝেছো? বুঝছো? 1 ইলেকট্রন ভোল্ট মানে ওই 1.6 ইন্টু 10⁻⁻19 হচ্ছে জুল। সেখান থেকে তুমি এটা পেয়ে যাবা। তাহলে ইলেকট্রন ভোল্টে বের করো, তাহলে ভাগ 1.6 ইন্টু 10⁻⁻19 দ্বারা ভাগ করলে আসে এটা। যেই মানটা আসবে, এখানে যেই মানটা আসছে, এখানে মানটা বিশাল মান আসছে 126094218 হাবিজাবি আসছে। যাই হোক, এত ইলেকট্রন ভোল্ট আসছে। মেগা ইলেকট্রন ভোল্ট বের করতে গেলে একে আমরা 10⁶ দ্বারা ভাগ করব। 10⁶ দ্বারা যদি ভাগ করি, ভাগ হচ্ছে 10⁶ 10⁶ দ্বারা ভাগ করলে তাহলে 1260 এই যে 1260.94 ইলেকট্রন ভোল্ট আসছে। যাই হোক, এইটা এই যে 1260.94 ইলেকট্রন ভোল্ট, এটা আসবে। তাহলে আমরা মাথায় রাখবো যে ইলেকট্রন ভোল্ট এইটাতে আনতে হইলে তোমার 1.6 মানে ইলেকট্রনের চার্জ দিয়ে যদি ভাগ দাও, তাহলে তুমি ইলেকট্রন ভোল্টে পেয়ে যাবা। যে কোনো জায়গায় যদি জুল থাকে, তাকে তুমি ইলেকট্রন ভোল্টে আনতে চাইলে তুমি জাস্ট 10⁶ দ্বারা ভাগ দিয়ে দিবা, তাহলে মেগা ইলেকট্রন ভোল্ট হয়ে যাবে। কি লিখলাম? মেগা ইলেকট্রন ভোল্ট হয়ে যাবে। এটা কি বুঝেছো? ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? বুঝেছো? আচ্ছা, এখানে বলেছে যে এইটা এর প্রকৃত ভর দেয়া আছে, ইলেকট্রন প্রোটন নিউট্রনের ভর থেকে তোমার এর ভর ত্রুটি বের করতে বলেছে। এই যে প্রকৃত ভর এইটা এত এমইউ। আচ্ছা, নিউট্রনের প্রোটনের এবং ইলেকট্রনের ভর দেয়া আছে। তাহলে দেখো, নেপচুনিয়াম যে আছে, এনপি যে নেপচুনিয়াম যে আছে, এইটার মধ্যে প্রোটন আছে 93টা। তাহলে 93 গুণন প্রোটনের একটার ভর কত? 1.0089 এমইউ এইটা। তাহলে 93টার ভর এত। এরপরে আমি যদি বলি এখানে নিউট্রনের কথা যদি বলি, নিউট্রন কয়টা আছে? 237 মাইনাস 93, কয়টা নিউট্রন আছে দেখো তো? এখানে আছে 4, আর এখানেও আছে 4, 144টা নিউট্রন আছে। তাহলে 144 গুণন, না এটা তো নিউট্রনই, ভুল হয়েছে, এটা হচ্ছে 0078, আর নিউটন হচ্ছে 1.0089 এমইউ। আর এখানে ইলেকট্রনের ভর দিয়েছে, ইলেকট্রন কয়টা আছে? ইলেকট্রনও 93টাই আছে, 0.3054 এমইউ। তাহলে পরমাণুর যদি আমরা ভর বলি, তাহলে আসবে আমাদের 93 গুণন 1.0078 প্লাস 93 হবে। 93টা আছে প্রোটন, এরপরে আমাদের 144টা আছে নিউট্রন, 1.0089 প্লাস 93টা ইলেকট্রন, মানে 0.3054। তাহলে আসে 239.05722 এমইউ। এইটা আসার কথা, কিন্তু প্রকৃত ভর তার চেয়ে কম। তার মানে ভর ত্রুটির পরিমাণ এইটা থেকে এটা বিয়োগ যাবে, এইটা থেকে আমাদের বিয়োগ দিতে হবে 237.25 বিয়োগ দেওয়া লাগবে, তাহলে এত এমইউ হবে। শুনো, মানে নিয়মটা যেটা, মানে এক্স্যাক্ট নিয়ম যেটা, সেটা মনে রাখো। এক্স্যাক্ট নিয়ম যেটা 1.8072, হ্যাঁ 1.8072। একটা জিনিস খেয়াল করিও,
খেয়াল করবা কি, যে এক্সাক্ট নিয়ম যেটা সেটা হলো, যখন তোমার পরমাণুর কথা বলবে, পরমাণু এই যে প্রকৃত ভর বলছে, এই পরমাণুটার কথা বলছে, তখন ইলেকট্রনও তুমি যোগ দিবা। তোমার যদি এখানে নিউক্লিয়াসের কথা বলতো শুধু, তাহলে প্রোটন আর নিউট্রন যোগ দিতা। যদিও ইলেকট্রনের ভর অতি নগণ্য, ইলেকট্রনের ভর যোগটোগ না করলেও মানের তেমন পরিবর্তন হয় না, কিন্তু পরমাণু বললে উচিত, যদি তোমার ভরটার দেয়া থাকে ইলেকট্রনে, তাহলে সেটা যোগ করবা। পরমাণু তো দেওয়া আছে। তো এই পর্যন্ত এগুলো, হ্যাঁ এগুলো আমাদের এই পর্যন্তই আছে। এর পরের টাইপটা আমরা পরের ক্লাস থেকে শুরু করব, সেটা হচ্ছে পরমাণুর মডেল।